নুরুদ্দিন ভাই, আমাদের এখন যে জি কাজটা জি। করতে হবে, আমি মিটিংয়ের প্রসঙ্গে চলে আসি আস্তে আস্তে। যে আমাদের এনলিস্টেড ফ্রিল্যান্সার হওয়ার জন্য একটা বিষয় আছে, যে আপনি একজন ফ্রিল্যান্সার, এটা সার্টিফাইড করবে বাংলাদেশ সরকার। আপনাকে দিয়ে দিবে, আইডি দিবে, আপনার একটা পরিচয় থাকবে। এটা আপনি কোথাও বলতে পারেন যে আপনি কি জিজ্ঞেস করলে আপনি এটা বলতে পারবেন, বুঝতে পারছেন? এবং এটা মন্ত্রণালয়ে লিস্টেড থাকবে, সার্ভারে আপনার সিভিটা থাকবে। আপনি কোনো চাকরিতে যখন যাবেন, তখন এটা আপনার সিভির মধ্যে আপনি লিখতে পারেন যে আমি একজন বাংলাদেশ সরকারের এনলিস্টেড ফ্রিল্যান্সার। এটা একটা যোগ্যতা, বুঝছেন? তো আপনি বিভিন্ন আইটি কাজে কিংবা আইটি ফার্মে অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ পাবেন। আমাদের সিলেটে একটা আইটি পার্ক হচ্ছে, এটা কি সবাই জানেন? হাইটেক পার্ক। জি জানি স্যার। তো এটা কিন্তু অনেক দূর আমি কাজ এগিয়ে গেছে। এটা মানে আমি শুধুমাত্র আমি গেছেন কাল্পনিক বিষয় না। বেরিয়ে এসেছি আর কি। হ্যাঁ, ওইটার আপনি আপডেটটা একটু বলেন তো, কীরকম কী এখানে স্ট্রাকচারাল কন্ডিশন কীরকম দেখলেন? আমি বিল্ডিং। স্যার গিয়েছিলাম আমি গিয়েছিলাম স্যার করোনা ভাইরাসের এখন 2-3 মাস আগে স্যার। আচ্ছা, তখন কীরকম দেখছেন? বিল্ডিং উল্ডিং সব কমপ্লিট হয়ে গেছে নাকি কাজ চলতেছে? তখন কিন্তু স্যার আমরা দুই মালিক দেখেছিলাম যে তারা গেট রেডি করেছেন আর ভিতরে ভালো মানের মানে দুইটা হাই লেভেলের দুইটা বিল্ডিং হয়েছে, আর কিছু দেখি নাই। তো খুব পুরোদমে কাজ চলতেছিল, আর এখানে তার 50,000 মানুষ নেবে তারা। হ্যাঁ, এটা একটা বিশাল প্রজেক্ট এবং অগ্রাধিকার ভিত্তিতে এলইডিপির যারা আছে একজনও বসে থাকবে না, সবার কাজ দেওয়ার পরেও দেখা যাবে পোস্ট খালি আছে, বুঝতে পারছেন? আপনার যোগ্যতা অনুযায়ী ওখানে আপনি কাজ পাবেন। আপনি যে খুব ভালো কম্পিউটার জানতে হবে এরকম কিছু না, কারণ আমরা বিভিন্ন স্তরের কাজের প্রয়োজন হয় আমাদের, ঠিক না? সব সময় তো এক্সপার্টের প্রয়োজন হয় না। তো যে জন্য আপনি ওইটা মানে এটা আপনার ফিউচারের জন্য এটা আপনার একটা ভালো একটা অপরচুনিটি যদি আপনি এনলিস্টেড হয়ে যান। তো এনলিস্টেড হওয়ার রিকোয়ারমেন্ট কি জানেন? গতদিন বললাম মনে হয় আপনাদের যে আমরা 3 ঘন্টার মতো মিটিং হয়েছে এলইডিপির সাথে, ঢাকার কর্তৃপক্ষের সাথে। তো এখানে আসলে যেটা হচ্ছে যে এনলিস্টেড হওয়ার রুলস হচ্ছে এরকম, যে আপনাকে কমপক্ষে $100 ইনকাম করতে হবে, অথবা 10টা কাজ কমপ্লিট করতে হবে করে। ওদের মন্ত্রণালয়ের একটা শিট আছে, ওইখানে আপনার ব্যাচ নম্বর, আপনার ডিটেলসটা দিতে হবে। দিয়ে ওইখানে মার্কেট প্লেসের নাম লেখা আছে কয়েকটা কলামে, যেমন মাইক্রো ওয়ার্কার, ফাইবার, আপওয়ার্ক, এরকম লিস্ট আছে। কোনটাতে আপনার অ্যাকাউন্ট আছে, কোন অ্যাকাউন্ট থেকে আপনি এই 10টা কাজ কিংবা $100 ইনকাম করছেন, একটা দুইটা কিংবা তিনটা অ্যাকাউন্ট থাক, প্রত্যেকটার লিঙ্ক ওখানে আপনি দিবেন, প্রোফাইল লিঙ্ক, যেটা দিয়ে লাইভ ওরা চেক করে দেখবে আসলে ঠিক আছে কিনা, আপনি এটা ইনকাম করছেন কিনা। যদি এটা হয়, ওরা ওদের সার্ভারে আপনাকে ঢুকিয়ে দেবে। কখনও কেউ টেস্ট করতে চাইলে, যেভাবে আপনার আইডি টেস্ট করলে বোঝা যায় যে এই হচ্ছেন আপনি, তো আপনি যখন বলবেন কোথাও আপনি ফ্রিল্যান্সার চাকরিতে গিয়ে কিংবা হাইটেক পার্কে গিয়ে, ওরা কিন্তু বলবে আপনার বলেন কোন জুনের কোন ব্যাচের কত কি। তো ওইটা যখন আপনি বলে দিবেন, বলার পর ওরা চেক করে দেখবে যে ঠিক আছে আপনাকে, তখন ওরা আরেকভাবে দেখবে, বুঝতে পারছেন? নিজের লুক মনে করে দেখবে, বলবে এ তো হচ্ছে আমাদের লুক। এই যে আমাদের লুক হয়ে যাওয়া, এটা অনেক বড় বিষয়, বুঝতে পারছেন? তো আপনাদের এখন কাজ হচ্ছে কি দেখেন, ভেরি সিম্পল। এটা আসলে এত সহজ যেটা আমরা চিন্তাও করতে পারি না, যে আমাদের যদি মাইক্রো ওয়ার্কারে আমরা 10টার বেশি কাজ করে ফেলি, আমাদের একদিন লাগবে 10টা কাজ করতে। অনেক সময় ধরেন 5 দিনই লাগলো, তো আমরা এই কাজটা করেই আমরা ওই ফোরামে এন্ট্রি দিয়ে দিতে পারি। আমাদের ফ্রিল্যান্সার হিসাবে আমরা আপিল করে ফেলতে পারি এখানে, ঠিক না? অ্যাপ্লাই করে দিতে পারি। তো এজন্য আমাদের কি করতে হচ্ছে, মাইক্রো ওয়ার্কারে ঢুকে আমাদের 10টা কাজ করব। তো যাদের মাইক্রো ওয়ার্কারের অ্যাকাউন্ট আইপি ইজ নট ইউনিক মেসেজ দিছে, এজন্য ওরা সলিউশন দিছে। ওরা পুরোপুরি আমাদের মাইক্রো ওয়ার্কারের উপরে কিংবা এই মিটিংয়ের একটা ট্রেনিং দিয়ে দিছে আমাদের। লং টাইম কেন লাগছে দেখেন, আমাদের ট্রেনার একজনকে, যার মাইক্রো ওয়ার্কারের অ্যাকাউন্ট নাই, ওনাকে লাইভ এক্সপার্ট একজন দেখিয়ে দিছে, টেস্ট দিয়ে দিছে, দিয়ে ঢুকে কাজ করে দিছে, বুঝছেন? একটা কাজ করে দিছে, ডাটা এন্ট্রির কাজ।
তো আপনি এখানে দেখেন, দেখা যাচ্ছে? না স্যার, আচ্ছা, স্ক্রিন আমি শেয়ার হয় না। হ্যাঁ, আমি শেয়ার দিচ্ছি। এখন তো দেখা যাচ্ছে নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। এমনি আমরা, এটা আসলে এই রেকর্ড দেখানোর নিয়ম না, বুঝছেন? কারণ এটা হচ্ছে আব্দুর রউফ চৌধুরী। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা যাই আয়েশা সিদ্দিকা। আপনার মাইক্রোফোন অন করেন। আমরা অ্যালফাবেটিক্যালি যাচ্ছি। জি স্যার। যে আপনার যেটা হচ্ছে, আপনি কি মাইক্রো ওয়ার্কারের অ্যাকাউন্ট খুলছিলেন? জি স্যার। কোনো কাজ করছেন? না স্যার, এখনো কোনো কাজ করি নাই। আপনার এখানে বেশিরভাগ কি কাজ আসে দেখছেন? স্যার আমার হচ্ছে যে কি কাজ আসে এটা তো মনে নাই, ওই যে টাইপিং, তারপরে ওই যে আরো কতগুলো ইমেইল। আপনি কি এখন কম্পিউটারে আছেন? না স্যার, মোবাইল। বুঝছি। তো আপনি আজকের ক্লাসের মধ্যে কখনো কম্পিউটারে ঢোকার সম্ভাবনা আছে নাকি আজকে আর কম্পিউটারে ঢুকবেন না? স্যার আমার ল্যাপটপটা এখন এখানে নাই। বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নাই। এরপরে আমরা যাচ্ছি ফারজানা আক্তার। মাইক্রোফোন অন করেন তো। আপনি ডাটা দিয়ে তো কম্পিউটারও ব্যবহার করতেছেন, ঠিক না? জি স্যার। আপনার কি মাইক্রো ওয়ার্কের অ্যাকাউন্ট আছে? জি স্যার, করছি মাত্র ওয়ার্কারে। কোনো কাজ করছিলেন? না স্যার, অ্যাকাউন্ট করে ভেরিফিকেশন করে রেখে এরকম দিয়েছেন? দেখা দিচ্ছি। জি হ্যাঁ, আপনি এখন আপনার মাইক্রো ওয়ার্কার অ্যাকাউন্টে ঢুকেন, ঢুকে অপেক্ষা করেন, আমরা বললে শেয়ার করবেন। ঠিক আছে স্যার। ওকে। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস। জি স্যার। আপনার তো অ্যাকাউন্ট আছে, আমরা তো সবাই মনে অ্যাকাউন্ট করে ফেলছি নাকি? জি স্যার। কাজ করেন নাই সবাই, এই তো? জি স্যার। কোনো কাজ করেন নাই? না স্যার। আপনি কি কম্পিউটার শেয়ার করতে পারবেন? স্যার মোবাইল দিয়ে জয়েন করি। তো আপনি কি কখনোই কম্পিউটার দিয়ে ক্লাসে জয়েন হন না? হয় স্যার, মাঝে মাঝে। মানে হইলে কিভাবে হন? মোবাইল থেকে ডাটা নিয়ে শেয়ার করে? জি স্যার। জি স্যার। মোবাইল ডাটা। বুঝতে পারছি। আপনার বাসা কোথায়? আমার বাসা মির্জা জাঙ্গাল স্যার। মর্জা জাঙ্গাল থেকে আপনি মোবাইলে ডাটা কেন ব্যবহার করেন? এটা তো ব্যয়বহুল। স্যার ওয়াইফাই নিয়ে নাই। জি স্যার। মোবাইল ডাটা তো ব্যয়বহুল, ওয়াইফাই থেকে ব্যয়বহুল না? আমি একদিনে 9 GB একটা ফাইল ডাউনলোড দিলাম। আপনার 9 GB ফাইল তো আপনি 9 GB তো পুরো মাসেই ব্যবহার করেন না, ঠিক না? স্যার আমি পুরো মাসে 30 জিবি নেই আর কি। আচ্ছা, কিন্তু আমরা তো অনেক সময় 2 দিনেই 30 GB ব্যবহার করে ফেলি। ওয়াইফাইয়ে কি হচ্ছে, ফ্রি তো, আনলিমিট, আপনার কোনো টাকা লাগতেছে না, ইচ্ছে মতো আপনি ডাটা ইউজ করতে পারেন। এই ডাটা আনলিমিট ইউজের সাথে সম্পর্ক হচ্ছে আপনার অনলাইনে আপনি প্রফেশনাল হওয়ার বিষয়টা। আপনি বড় বড় ডাটা যদি ডাউনলোড করতে বয়ে পান, এমবি নিয়ে চিন্তা করেন, তখন এটা হয় কি, এমপি নিয়ে আসলে চিন্তা করা লাগে না। আমার বড় কিছু ডাউনলোড দেওয়ার হলে আমার হাজবেন্ড নিজে তার অফিস থেকে ডাউনলোড দিয়ে দেয়। তাইলে তো আর আপনার সমস্যা নাই। বুঝতে পারছি। তাইলে আপনি মোস্ট অফ টাইম মোবাইল দিয়ে ক্লাসে কেন ঢুকেন? আমরা যখন ফটোশপের কোনো বিষয় দেখাই, মোবাইলের স্ক্রিনে আপনি যেভাবে দেখবেন, কম্পিউটার স্ক্রিনে কি এইভাবেই নাকি আরও ভালো দেখা যায়? আরো ভালো দেখা যায় স্যার। তাহলে বেটার দেখার চাইতে আপনি ছোটো স্ক্রিনের মধ্যে কষ্ট করে দেখেন কেন?
বলতেছে আছে আমরা মোবাইল দিয়ে জয়েন করব না কম্পিউটার দিয়ে করব। কম্পিউটারে তো আমরা যে ফটোশপে বিভিন্ন কাজ দেখাই, স্ক্রিনটা বড় হলে আপনার দেখতে তো ভালো হয়, ঠিক না? আপনার মাথায়ও থাকবে বিষয়গুলো। জি স্যার, জি তো স্যার, আমার বাসায় কম্পিউটারও আছে, ল্যাপটপ আছে স্যার। আর শুনেন, আপনি মোস্ট অফ টাইম চেষ্টা করবেন মোবাইল কম ব্যবহার করতে। এই জন্য যে আমরা কম্পিউটার প্রফেশনালদের শর্তই হচ্ছে আপনি মোবাইলে কিছু লিখবেন না। আপনি একজনকে মেসেজ করবেন, আপনাকে ওই অভ্যাস করে নিতে হবে যে আমি কিবোর্ড দিয়ে লিখবো, এটা সহজ। আমি মোবাইলের ছোটো কিবোর্ডের মধ্যে লিখবো না। আপনার হোয়াটসঅ্যাপটা কম্পিউটারে সেট আপ করে নেবেন। তারপরে অন্যান্য বিষয়ে ফেসবুকেরও লেখালেখি আপনি কম্পিউটারে করবেন। আপনি কি কম্পিউটারে বাংলা লিখতে পারেন? পারি স্যার, ভালো পারি না আর কি। পারেন বলতে আপনি কি মোবাইলে বাংলা লিখেন? মোবাইলে স্যার ইংরেজিতে বেশি বেশিরভাগ, বাংলা লিখেন না? না। বুঝতে পারছি। তো যাই হোক, যেটা বললাম যে আপনাকে কম্পিউটার দিয়ে ক্লাসে জয়েন করবেন, তখন আপনার ক্লাসের মজাই আলাদা পাবেন। কারণ আমরা এখানে ছোটো ছোটো অনেক বাটনে ক্লিক করি, ওটা মোবাইলে আপনার দেখা যাবে না। আর যদি আপনি না দেখে কথা শুনেন শুধু, তাহলে ওই বিষয়গুলো আপনি আর বুঝবেন না, মিসিং হয়ে যাবে আপনার মাথা থেকে। তো ঠিক আছে, তারপরে যেটা হচ্ছে মিলি রায়। স্যার আমি একটু ইন্টারাপ্ট করি স্যার। জি বলেন। স্যার আমি আপনার অনেক আগে বলছিলাম স্যার আমার আরেকটা নাম্বার স্যার এড করতে, এটার জন্য আমি বলতে ঠিক মতো নোটিফাইড হতে পারি না স্যার। আমার ওই আরেক ফোনে স্যার ওই হোয়াটসঅ্যাপটা করা, আমি নাম্বারটা এই ফোনে আনতেছি না, কারণ হলে চ্যাট হিস্টরি সব ডিলিট হয়ে যাবে, তো সেই জন্য আনতেছি না। না, হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি ডিলিট হয়ে যায় নাকি মোবাইল চেঞ্জ করলে? স্যার বলতে ব্যাকআপ না দিলে হয় স্যার, আর আমার এটা মোবাইলটা এমন অবস্থা ব্যাকআপ দেওয়ার মতো এটা না। পদ্ধতি আছে ভাই, ব্যাকআপ না করলেও। হ্যাঁ, মামুন রশিদ বলেন। ওই যে আমাদের মোবাইলে যে কম্পিউটার ফাইল বা মোবাইলের ফাইল এক্সপ্লোরারে গিয়ে যে আমরা হোয়াটসঅ্যাপ ফোল্ডারটা পাই, এই সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ ফোল্ডারটা যদি আমরা কপি করে ওই মোবাইলে নিয়ে যাই, যে মোবাইলে আমরা নতুন হোয়াটসঅ্যাপটা খুলবো, সম্পূর্ণ কপি করলে তারপর যখন আমরা হোয়াটসঅ্যাপটা খুলি তখন লোকাল ব্যাকআপস থেকে আমরা লোকাল ব্যাকআপে দিলে ওইটা সম্পূর্ণটা চলে আসে, ওটা হারায় না। হাসান ওই পাবেল। ফোল্ডারটা জাস্ট নিতে হবে। স্যার আপনি কি এটা এইভাবে বলতে ট্রাই করছেন? আমি হ্যাঁ, কয়েকবার ট্রাই করছি, আমার ফোন চেঞ্জ করছি তো। বলতে হয় ভাই, একটা চ্যাটও রিমুভ হয় না? না না না, একটা চেটও যাবে না, সব থাকবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি জাস্ট আমার একটু সম্পূর্ণ ফোল্ডারটা, এই ফোল্ডারের কোনো ফাইল ডিলিট করতে পারবেন না, সব সম্পূর্ণ নিতে হবে। হোয়াটসঅ্যাপ যেটা আছে ফুলটা আনা লাগবে নাকি? হ্যাঁ, জি? হোয়াটসঅ্যাপ নামে এটা তো সব হ্যাঁ, জায়গায় বুঝছি। থাকে, বুঝছেন? আমাদের কম্পিউটারও থাকে না, প্রোগ্রাম ফাইলের মধ্যে সব হ্যাঁ প্রোগ্রামের বুঝছি স্যার। স্পার্কলের আমরা ওই দিন যে ঢুকলাম দেখলাম যে সব ফাইল আছে এখানে। এটা অটো। মোবাইলেরটা আমি নিয়েছি, ওটা জানি, কম্পিউটারটা জানি না বুঝতে পারছি, এরকম ঠিক যায় আছে, কিনা। এই কনসেপ্টটা ঠিক আছে, কারণ এভাবে হয়। ঠিক আছে, তারপর যেটা ওই হোয়াটসঅ্যাপ ইনস্টল করার পর লোকাল যেটা আছে এটা আমি ইউটিউবে ভিডিও পাবো, ট্রাই করবো। থ্যাংক ইউ ভাই। ওকে। স্যার আর এখন আপাতত স্যার আমার ওই আরেকটা নাম্বার যেটা আছে এটাই অ্যাড করে দিন স্যার, ভালো হবে। কোনো সমস্যা নাই, আপনি ঢুকলে দিয়ে দেবো। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে মিলি রায়ের কাছে আমরা আসছিলাম। আপনার মাইক্রোফোন অন করেন। জি স্যার। আপনি কম্পিউটার দিকে ঢুকছেন নাকি শুধু মোবাইল দিয়ে? স্যার আজকে মোবাইল দিয়ে ঢুকছি স্যার। হুম। আর কম্পিউটার কি আপনার ইন্টারনেট কানেকশন থাকে? কাজ করেন কম্পিউটার ইন্টারনেট কানেকশন না। নিয়ে? ওটা স্যার ডাটা দিয়ে করি স্যার। ডাটা দিয়ে করেন তো নাকি নাকি বিচ্ছিন্ন কম্পিউটার জি ব্যবহার স্যার। করেন, ইন্টারনেটের প্রয়োজন হলে মোবাইলে ঢুকে যান? না স্যার, কম্পিউটার দিয়েও করি, মোবাইল দিয়েও করি, মানে দুইটা দিয়েই করি, যে সময় যেটা সুবিধা হয় আর কি। আপনি কি জানেন যে ফেসবুক কিংবা অন্যান্য যে সাইটগুলো আছে এগুলার মধ্যে মোবাইল দিয়ে ঢুকলে আপনি যে ফিচারটা পান, এটা আপনি যদি কম্পিউটার দিয়ে ঢুকেন অন্য একটা ফিচার আসে, এটা কি জানেন? জি স্যার, মোবাইলেও আসে, ওই যে ডেস্কটপ সাইট দিলে এরকম আসে। হ্যাঁ, উনি অনেক অ্যাডভান্স জানেন। হ্যাঁ, ঠিক আছে।
তো আপনি কি করবেন যে আমাদের সাধারণত আমরা যে সফটওয়্যারগুলো তৈরি করা হয়, যে সাইটগুলো তৈরি করা হয়, ওইটা মোবাইলের জন্য এক ধরনের ডাটা দেওয়া হয়, ট্যাবের জন্য এক ধরনের দেওয়া হয় এবং ডেস্কটপের জন্য আরেক ধরনের দেওয়া হয়। বুঝতে পারছেন? স্ক্রিন তিনভাবে ডিজাইন স্যার। করা হয় প্রত্যেকটা ওয়েবসাইটে। তো রেসপন্সিবল ওয়েবসাইট বলে এগুলাকে। তো যে জন্য যখনই আপনি মোবাইলে যাবেন কিছু ডাটা আপনার লস্ট হয়ে যাবে, ওটা দেখাবেন। আর ট্যাবে যখন আসবেন আরও কিছু ডাটা পাবেন যেটা মোবাইলে পান নাই। আর কম্পিউটারে যখন যাবেন আপনি যে ফুল ফিচার পাবেন সেটা কখনো মোবাইলে আপনি পাবেন না। এরকম তিনভাবে করা হয় ওয়েবসাইটগুলোকে জি স্যার। রেসপন্সিভ। তো এমনকি আপনি যদি এই কি বলে ইউটিউবের একটা প্রচ্ছদ তৈরি করেন, আমি কালকে রাত্রে একটা প্রচ্ছদ বানাইছি আপনাদের দেখাই, ওইখানেও আমরা তিনভাবে চিন্তা করি যে ইউটিউবের কোথায় কি থাকবে। বুঝতে পারছেন? এক্সাম্পল দেখেন, আপনি এখানে দেখেন, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। এখানে দেখেন আপনি এই টপ টু বটম, বুঝছেন, উপর থেকে নিচ পর্যন্ত যে গ্রে কালারের অংশটা আছে এটা হচ্ছে টিভি স্ক্রিন 2500 বাই 1400। ঠিক আছে? আপনার ইউটিউবের পেজটার যে এটাকে বলা হয় চ্যানেল আর্ট, এটা আপনাকে দেখাবে টিভির স্যার। মধ্যে এভাবে। আপনি যেটা স্মার্ট টিভিতে দেখেন এইভাবে দেখাবে এতটুকু পর্যন্ত। যদি আপনি ডেস্কটপে আসেন তাহলে আপনাকে দেখাবে এখান থেকে এতটুকু পর্যন্ত, কিন্তু উপর থেকে নিচে দেখাবে কতটুকু জানেন? 400 পিক্সেল। ডান থেকে বামে 2560 সবসময়ই আছে, ঠিক না? 2560। কিন্তু উপর থেকে নিচে হাইট হয়ে যাবে তখন আপনার 423 ডেস্কটপে আসলে। ওইখানে যদি কোনো তথ্য থাকে এটা আপনি আর দেখবেন না। বুঝতে পারছেন? যদি ট্যাবলেটে আসেন তাহলে 2500 জায়গায় চলে আসবে 1800-তে। মানে এই জায়গায় যদি আপনি কিছু লেখেন এটা শুধুমাত্র ডেস্কটপেই আপনি দেখবেন। ট্যাবলেটে আসলে এই অংশটা থেকে শুরু করে এই অংশ পর্যন্ত আপনি দেখবেন। আর যদি আপনি মোবাইলে চলে আসেন তাহলে এই যে গাঢ় অংশটা আছে এটা দেখুন, মানে 423 না 1546 এই অংশটা হচ্ছে, 1800 হচ্ছে ট্যাবলেটের, 2500 হচ্ছে ডেস্কটপের। তার মানে আপনি মোবাইল দিয়ে যদি আমার ইউটিউব চ্যানেলে আপনি ঢুকেন তাহলে এই গাঢ় অংশে যা আছে তাই আপনি শুধু দেখবেন, আর বাকি অংশ আপনি দেখতেই পারবেন না। এটা ক্লিয়ার? জি স্যার। তো সাধারণত আমরা অনেক সময় ট্যাবলেটকে ইগনোর করি। আমরা ধরে নিই এটা হচ্ছে, এতটুকু হচ্ছে ডেস্কটপ আর এতটুকু হচ্ছে মোবাইল। এক্সাম্পল দেখেন, আমি যেটা এখানে একটা বানাইছি, প্রথমে আমি এটা বানাইছি টিভির জন্য না, কিন্তু এটা বানাইছি আমি কী জন্য, যে এতটুকুতে থাকবে ডেস্কটপে, আর যদি কেউ মোবাইলে দেখে এখান থেকে দেখবে এতটুকু পর্যন্ত। ঠিক আছে? জি স্যার। কিন্তু টিভিতে যদি যায় তাহলে তার কি হবে? এখানে এত কিছু নাই। টিভির জন্য কি করছি জানেন? এটা হচ্ছে টিভি, স্মার্ট টিভি দিয়ে যদি কেউ দেখে, এই উপর থেকে নিচ হচ্ছে 2500 সামথিং। তো এখানে কি হয়েছে, এদিকে আমরা কিছু দেই নাই, কারণ আমরা টিভিতে এখানে আমি কোনো ট্যাক্স দেই নাই, এমনিই রেখে দিছি। বুঝছেন? ওই মধ্যখানের অংশটাকে একটা গ্রেডিয়েন্ট তৈরি করছিলাম, তো ওইটাকে ডাবল করে দিয়ে দিছি উপরে নিচে। দেখেন এগুলো রেজুলেশন অনেক ভালো। রেজুলেশন ভালো না? এখন ফেটে যাচ্ছে, এটা কিন্তু পিকচার। তো এটা দিয়ে আমরা কি বুঝলাম? যে আমাদের মোবাইল মানে কি এটা আমরা বুঝলাম, যে মোবাইলে আপনি কি দেখবেন। আমরা খুবই বিরক্ত হই কেউ যদি বলে মোবাইল দিয়ে কম্পিউটার শিখতেছে, মানে এটা বলে বোঝানো যাবে না আমাদের কীভাবে বিরক্তটা কীভাবে হয়, বিরক্তিটা কিভাবে আসে। বুঝতে পারছেন? মানে আমরা ধৈর্য ধরে একই বিরক্তিটা প্রকাশ করি না।
যখন আমরা শুনি কেউ যে মোবাইল দিয়ে কম্পিউটারে কাজ করে, কিংবা ক্লাসে যখন মোবাইলের কোনো বিষয় জিজ্ঞেস করে, আমি যখন কম্পিউটারে দেখাইলাম যে এই কাজটা আপনি কিভাবে করবেন, তখন যদি সে বলে যে স্যার এটা মোবাইলে কিভাবে করা যায়, তখন আমাদের যে বিরক্তটা আসে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। বুঝতে পারছেন? যদি কেউ মোবাইলের প্রসঙ্গ, আমরা মোবাইলের শব্দটাই উচ্চারণ করতে চাই না কম্পিউটারের ক্লাসে, ওটাই আমাদের জন্য বিরক্তিকর। কেন বলেন তো? একজন বলেন। আয়েশা সিদ্দিকা বলেন। কেউ যদি কথা না বলে, এখন আপনাদের মেয়েদের কথা বলতে হবে, ছেলেরা কথা বলবেন না কিছু সময়, 10 মিনিট আপনাদের কথা বলার প্রয়োজন নাই, রেসপন্স করবেন যে কোনো মেয়েরা। ওরা আসলে মনে হয় তুলনামূলক অলস, বুঝছেন, বিছানায় বসে বসে শুয়ে শুয়ে মনে ক্লাস দেখে, তো অনেক সময় ঘুমিয়ে যায়। মিলি রায় কি বলেন? স্যার আপনার কথা ভালোভাবে শুনতে পাচ্ছি না স্যার। সেটাই। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে আমাদের মোবাইলটা কী জন্য আমরা বিরক্ত বোধ করি, দেখেন যে আপনি যখন সাগর নিয়ে কথা বলবেন, কেউ যদি পুকুরের প্রশ্ন করে আপনার বিরক্ত লাগবে না? জি স্যার। যে কোথায় সাগর আর কোথায় পুকুর। সুন্দর এক্সাম্পল স্যার। হ্যাঁ সেটাই। তো অটোমেটিকলি বিরক্ত আসবে যে আমি কি বলি, আমি সৌরজগৎ নিয়ে কথা বলি, আর সে যদি এই ডুগির পাড়ের প্রশ্ন করে কিংবা জালাল বাজারের প্রশ্ন করে, এটা বিরক্তিকর না? জি স্যার। ওই রকম হয়ে যায়। কিন্তু এই জন্য আমরা মোবাইলের কথাটা শুনলেই আমাদের মেজাজটা খারাপ হয়ে যায় যারা কম্পিউটারে কাজ করে। তো যখন মোবাইল নিয়ে কথা মানে প্রশ্ন করে, প্রশ্নটাই বিরক্তিকর। আর আপনি মোবাইল দিয়ে জয়েন হয়েছেন শুনলে তো আমাদের মাথার মধ্যে মানে খুবই সমস্যা হয়, বুঝছেন, কষ্ট করে আমরা কিছু বলি না। আমরা ধরে নেই আর কি যে আপনি আসলে গুরুত্বই দিচ্ছেন না, আপনি কিছু গল্প শুনতে আসছেন, এরকম মনে হয় আমাদের কাছে। কারণ আমি একটা কাজ দেখাই কম্পিউটারে, যদি আপনার সাথে সাথে কৌতূহল হয়, প্র্যাকটিস করতেই না পারেন, তাহলে তো সমস্যা। যেমন একটা বিপিএন দেখাইলাম, আপনি যদি কম্পিউটারে থাকতেন, আমরা কথা বলতেছি, আপনি এত সময় প্র্যাকটিস করে দেখে ফেলতে পারতেন বিপিএনটা কী, এটার কাজ কী, কীরকম সেট আপ হয়। তো আপনি ক্লাস চলাকালীন সময়ে যদি আপনি একটুও প্র্যাকটিস করতে না পারেন, হাত গুটিয়ে শুধু শুনেন, তাহলে তো ধরে নেব এটা আইপিএলের খেলার মতো হয়ে গেল। এটার প্র্যাকটিক্যাল ক্লাস, আপনাকে প্র্যাকটিক্যাল করতে হবে, শোনার সাথে সাথেই প্র্যাকটিক্যাল করতে হবে, এটাই নিয়ম। আপনাকে পিসিতে বসে ক্লাস করতে হবে। তো আমরা চাচ্ছি, বুঝছেন, মেয়েদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি একটা জিনিস দেখছিলাম, যেমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে ওদের আইসিইউ আছে, বুঝছেন, আইসিইউ। তো আইসিইউর কাজ কি? এটা তো হচ্ছে আইসিইউর মিনিং কি বলেন তো? আইসিইউ এই যে হসপিটালে থাকে, সিরিয়াস রোগীদের যেখানে ঢুকানো হয়। হ্যাঁ, তো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের বাংলা হচ্ছে যে কি বলে, স্যার বলবো স্যার? হ্যাঁ বলেন, মাথায় আসছে না। ইন্টেনসিভ কেয়ার ইউনিট মেবি স্যার। এটা তো ঠিকই আছে, এটার বাংলা কি? নিবিড় পরিচর্যা, নিবিড় পর্যবেক্ষণ, এরকম নিয়ে যায়, নিবিড় পর্যবেক্ষণ বলে। নিবিড় শব্দটা ইন্টেন্সিভ মানে বোঝায়। তো ওই প্রতিষ্ঠানে, বুঝছেন, এরকম একটা আছে, আইসিইউ আছে। তো এখানে কাদের নেয় ওরা? যারা মানে দুর্বল, রেগুলার ক্লাসে ওদের হবে না, ওদের ওরা কী করে, ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে নিয়ে যায়। ওইখানে কাজ হচ্ছে সকালে যাবে, সন্ধ্যার সময় আসবে, সারাদিন ওইখানে থাকবে। তখন ওর ওই যে গ্যাপগুলো আছে, ঘাটতিগুলো আছে, ফিল আপ হয়ে যেত। সাধারণত মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, ওরা আসলে প্রযুক্তি থেকে একটু দূরে থাকতেই পছন্দ করে। তো যে জন্য হয় কি, যে ওদের প্রযুক্তিতে নিয়ে আসার জন্য আমাদের চেষ্টা করতে হবে। কারণ মেয়েরা যদি আমরা
আগাইতে না পারি তাহলে আমাদের জাতি হিসাবেই আমরা পিছিয়ে পড়বো, ঠিক না? মেয়েরা যদি প্রযুক্তি খাতে দক্ষ না হয় তাহলে পরবর্তী প্রজন্ম প্রযুক্তিতে দক্ষ হবে না। কি জি বলেন? স্যার। বাবাই জানলো কম্পিউটারের বিশেষজ্ঞ, মা কিছুই জি, স্যার। জানে না, তাহলে বাবা তো বাচ্চার সাথে থাকবে না। তো যে জন্য আমাদের মেয়েদেরকে প্রযুক্তি জ্ঞানে শিক্ষিত করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। তো আমরা ওদের জন্য দেখি ব্যবস্থা করতেছি, বুঝছেন? আমরা ওদের ফ্রিল্যান্সার বানিয়েই ছাড়বো, ওরা যতই মোবাইল দিয়ে ক্লাস করতে চাক। এখন আমরা কাকে বলছিলাম যে শেয়ার করার জন্য স্ক্রিন? আমার মনে হয় ফারজানা আক্তারকে নাকি? ওরা তো একেবারেই স্তব্ধ হয়ে গেছে। আচ্ছা, জি স্যার, জি স্যার আমাকে বলেছিলেন। যে আপনার স্ক্রিন শেয়ার করেন। তো স্যার আমার কারেন্ট চলে গেছে স্যার। সেটাই হয়, বুঝছেন? এরকম হয় অনেক সময়, যখন একটা কাজ করবেন তখনই দেখবেন কারেন্ট চলে গেছে। তো সমস্যা নাই, আমাদের কাজ স্যার, যেটা হচ্ছে আপনাদের যে সময় সবাই দরকার সেই সময় নিয়ে যায়। তো আমাদের যেটা হচ্ছে সবাইকে মাইক্রো ওয়ার্কারে 10টা কাজ করতেই হবে, বুঝতে পারছেন? করে আপনারা ফ্রিল্যান্সার হিসাবে ঢুকে যান। তারপরে আমরা দেখব কি করা যায়। আপনাদের যারা বেশি দুর্বল ওদের জন্য তো আমি একটা বিষয় বলছিলাম মনে হয়, কিংবা যাদের মানে আপনারা যদি সিরিয়াস হতে চান, আসলে আপনাদের একটু প্রফেশনাল হতে হবে, বুঝছেন? আপনি যদি এরকম কোনো গোল সেট না করেন যে আমি কম্পিউটারের প্রফেশনাল হতে চাচ্ছি না, সেটা আলাদা বিষয়। কিন্তু এটা আসলে মেয়েদের জন্য সবচেয়ে বড় অপরচুনিটি। ঘরে বসেই সে প্রফেশনাল একটা কাজের জন্য উপযোগী নিজেকে করে ফেলতে পারতেছে। এটা আসলে আপনাদের জন্য বিশাল অপরচুনিটি, কিন্তু আপনারা যদি না বুঝেন এটা তাহলে তো হবে না। স্যার 10টা কাজের পরে আমরা কি করব, মানে বুঝতে পারছি না। 10টা কাজ করার পরে আপনার ওই অ্যাকাউন্টটা আমরা মিনিস্ট্রির একটা ডাটাবেজ আছে, ওইখানে আপনার ডিটেলস দিয়ে ওইখানে আমরা এন্ট্রি দেব। দিলে এন্ট্রি ওইটা দেওয়া কি শুরু হয়ে গেছে স্যার? জি, আর স্যার আইডিটা কবে দিবে স্যার, এরকম টাইপের কোনো সিদ্ধান্ত আসছে স্যার? এখনও বলে নাই, তবে আপনি যদি এনলিস্টেড হয়ে যান তাহলে আপনার নামই আপনার আইডি, বুঝছেন? জি স্যার। আপনার সাথে যদি এখন আইডি কার্ড না থাকে, আইডি কার্ডের নাম্বার বলেন আপনি, তাহলে তো হয়ে যায়, ঠিক না? ওই নাম্বার চেক করলেই তো অনলাইনে পেয়ে যাবে আপনি কে। তো এই নাম্বারটাই মেইন। তো আপনার স্যার। যেটা হবে যে সিলেট জিডি ব্যাচ 6, এটা যদি আপনি বলেন, এটা তো রিপিট হবে না, এটা একটাই, আর কখনোই ব্যাচ 6 হবে না, ব্যাচ 9 হবে না সিলেটে, এটা তো বুঝেন। স্যার আরেকটা জিনিস শুনছিলাম স্যার, পেপ্যালও নাকি আসতে বলতে আমার অনেক, এটা তো অনেক আগ থেকেই স্যার ইয়া করতেছে, রিসেন্টলি এটা ঠিক নাকি আছে। এটার উপর বেশি ইয়া হয়েছে। হ্যাঁ, এটা ফোকাস দিছে, কিন্তু পেপাল ছাড়াও আমাদের অসংখ্য বিকল্প আছে, ওইগুলাতেও আমাদের অভ্যস্ত হতে হবে, সমস্যা নাই। পেপাল তো স্যার আপনি বলছিলেন একটা ইয়া কি বলে হ্যাঁ, এটার নাম, একটা বলছিলেন সিলেটে আছে। মিডল্যান্ড, হ্যাঁ স্যার। ওইটা দিয়ে আমরা করতে পারি। আরও আছে, ওই যে বললাম নেটেলার্স, তারপরে এগুলাতেও আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। এগুলা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতোই, বুঝছেন? ওইটা থেকে আপনি টাকা ট্রান্সফার করতে, মার্কেট প্লেস থেকে ওখানে ট্রান্সফার করতে পারেন, ওইখান থেকে আপনি বিকাশে নিয়ে আসতে পারেন। মানে সরাসরি হচ্ছে না, কিন্তু আপনাকে একটা অনলাইন অ্যাকাউন্ট খুলতে হচ্ছে, তো ওইটাই একটা অনলাইন অ্যাকাউন্ট, বুঝছেন? তো এটা আপনি খুলে ফেলতে পারেন। স্যার ওইটাতে তারপর ট্রান্সফার করে কি করব? ওইটাই তো আপনার অ্যাকাউন্টে বুঝলাম, আপনি প্রথমে নিলেন, আপনার সরাসরি তো ইয়ে থেকে আসবে না, তো মার্কেট প্লেস থেকে সরাসরি আপনার কোথা থেকে অ্যাকাউন্টে উইথড্র আসবে না। করতে হবে কিন্তু সেটা? আপনাকে বলি, সরাসরি তো আপনার মার্কেট প্লেস থেকে আপনার অ্যাকাউন্টে আসবে না, কিন্তু ওইটাতে যদি নিয়ে যান এরপরে আপনার অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এবং আসলে আমরা অনেক সময় হয় কি, প্রয়োজন না হলে আমরা আবার বিক্রিও করতে পারি। আমরা নিজে না তুলে
ওখান থেকে আবার বিক্রি করে দেওয়া যায়। নেটেলার থেকে অনেকেই টাকা কিনে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন। ডলার বিক্রি করার জায়গা আছে, আমরা দেখিয়ে দেব, ওখানে আপনি ডলার বিক্রি করতে পারবেন। অনেকে আছে ফরেক্স ট্রেডিং করে, বুঝছেন, অনেকটা জিয়ের মতো, এই শেয়ার বাজারের মতো। এখানে ওরা ডলার কিনে ছড়া দামে, আপনি 90 টাকা 100 টাকা দামে ডলার বিক্রি করতে পারবেন। যেখানে আপনার 81 82-তে ডলার আপনি পাবেন টাকা, ওই জায়গায় আপনি বিক্রি করবেন 90 টাকা দিয়ে, ওইখানেই আপনি 8 টাকা 10 টাকা পেয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন? তো আসলে ইনকাম করাটাই হচ্ছে মেন। টাকাটা আসলে কীভাবে কী করবেন এটা নিয়ে আসলে অত জটিলতা নাই, টেনশন করার প্রয়োজনও নাই। আপনি হয়তো করেন না, এই জন্য মনে হচ্ছে যে কী জটিলতা, কোথায় করব, কী করব। এটা আসলে ভেরি সিম্পল। পেপাল আসুক কিংবা না আসুক আমাদের কিছু আসে যায় না, আমাদের অনেক অল্টারনেটিভ ওয়ে আছে। তো যাই হোক, আমরা একটা প্রসঙ্গে চলে আসি, বুঝছেন, আমাদের স্টুডেন্ট সংখ্যাও কমে গেছে। এর মানে হচ্ছে ওরা আসলে কয়েকজন আসছিল যারা ওই সকালের ক্লাসে হচ্ছিল, ওদের তো এই কথাগুলো জানা আছে, এই জন্য যে করে নাই। তাহলে আপনাদের যাদের কাজ করেন নাই, আমরা কাজ করা দেখাবো, বুঝছেন, কিভাবে কাজ করতে হবে। প্রত্যেকের অ্যাকাউন্টে আমরা ঢুকে পরীক্ষা দিয়ে দেব। পরীক্ষা দিতে আমি সহযোগিতা করব। এখান থেকে টেস্ট দিতে হয়, 2টা টেস্ট আছে। তো টেস্টটা কি এখান থেকে আমরা দেব, এবং আপনাকে প্রথম কাজ আমরা করে দেব। আপনার অ্যাকাউন্টে আপনি ঢুকবেন, ঢুকে কাজ করবেন, আমরা দেখিয়ে দিব কিভাবে কাজ করতে হয়। শর্ত হচ্ছে কি, আপনি নিরবিচ্ছিন্ন ইন্টারনেট কানেকশন সহ কম্পিউটারে থাকতে হবে। এটা তো আপনার থাকতেই হবে, এটা না থাকলে আপনি কিভাবে কাজ করবেন? এটা এই কোর্সের বাধ্যতামূলক একটা শর্ত যে আপনাকে ইন্টারনেট সহ কম্পিউটার থাকতে হবে, ঠিক না? তো এটাকে আপনি গুরুত্ব এই জন্য দিতে পারেন যেখানে একটা ফিউচার আছে, বুঝছেন। এটা যে আপনি 14 বছর লেখাপড়া করে আপনার যে ফিউচার আছে, এর চেয়ে ভালো ফিউচার এখানে আছে। এটা হেলাফেলা করার কিছু না। একটা সরকারি মন্ত্রণালয়ের অধীনে একটা কাজ, ওদের সাথে আপনি এনলিস্টেড হচ্ছেন, ওরা ফিউচারে যে কাজগুলো করবে ওগুলাতে আপনাদের অগ্রাধিকার দেবে। এটা কি মামুলি বিষয়? এটা তো অনেক বড় বিষয়, ঠিক না? অনেকটা গভর্নমেন্ট জবের মতো আপনি জিয়ে পাবেন, স্যালারি পাবেন, আপনার জিয়ে থাকবে, কি বলে, এই প্রভিডেন্ট ফান্ড থাকবে, এভরিথিং থাকবে, এবং রিল্যাক্স জব এগুলা। ইচ্ছে মতো আপনি আইটির জবগুলো কিন্তু খুবই রিল্যাক্স। কী জন্য জানেন? দীর্ঘক্ষণ কাজ করতে হয় না। এই যেমন ধরুন আমি আপনাদের ক্লাস নেই, কতক্ষণ ক্লাস নেই? সারা দিনে আমি 4 ঘন্টা ক্লাস নেই না, ঠিক না? কিন্তু আপনি আরেকটা জবে যান, সারাদিনে আপনার কত ঘন্টা কাজ করতে হবে? ব্যাংকে যান, আপনি রাত 8টা পর্যন্ত আপনাকে রেখে দেবে। ব্যক্তিগত লাইফ বলে কিছু খুঁজে পাবেন না আপনি। তো এই জবগুলার এখানে যখন আপনি আইটি পার্কে যাবেন, দেখবেন যে এখানে সারাদিন করার মতো কোনো কাজ আপনি পাবেন না। আপনাকে 2-3 ঘন্টা কাজ করবেন, তারপরে দেখবেন আপনার নিজের স্কিল ডেভেলপ করবেন আপনি বসে বসে। আর কাজ নাই, কাজ আসলে করে দিবেন, কাজ সব সময় আসে না। তো এটা হচ্ছে সুবিধা। এর জন্য আপনারা কেরিয়ার হিসাবে আইটিকে বেছে নিতেই পারেন। এটা কোনো মামুলি কিংবা অবহেলা করার মতো কোনো বিষয় না। এটা যথেষ্ট ফিউচার আছে এটার মধ্যে, ঠিক না? তো আমরা চাই আপনারা একটু সিরিয়াস হন। সিরিয়াস হয়ে প্রথমে আপনি এই ধাপটা করেন, 10টা কাজ করলে আপনার মধ্যে কনফিডেন্স চলে আসবে, আপনি মজা পাবেন। আর মজা পাইলে পরবর্তীতে আপনাকে যখন আমরা ফাইবারে নেব কিংবা আরও কাজে নেব, ওইগুলোতেও আপনি ইনভলভ হবেন। একসময় আপনি দেখবেন যে আপনি ডাক্তারি পাস করে, এরকম লোক আছে আমার কাছে, ডাক্তারি পাস করে উনি এখন আইটিতে কাজ করে, বুঝতে পারছেন? আপনাকে চাইলে আমি এখন এখানেই দেখাইতে পারি, এখানে আছে লোক। তো যাই হোক, আমি যাচ্ছি না। তো যেটা হচ্ছে, তার মানে কি বুঝেন, আপনি ডাক্তারি পাস করেও যদি একজন আইটিতে পেশা হিসাবে গ্রহণ করে, বলে ডাক্তারি বোরিং, করবে না, তার মানে আপনি যাই করেন না কেন, আইটিতে আপনি আসতেই পারেন। এটা সম্মানজনক এবং রিল্যাক্স একটা কাজ। এখানে সবচেয়ে বড় সুবিধা কি হচ্ছে, যত সময় যাবে ওখানে আপনার এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে, আপনার ডিমান্ড বাড়তে থাকবে। আজকে যদি আপনি স্টার্ট দেন, 10 বছরের পরে আপনার যে অভিজ্ঞতা হবে ওইটা অনেক মূল্যবান,
ঠিক না? জি স্যার। আর 10 বছর পরে আপনার আইটির ব্যাপক প্রয়োগ হয়ে যাবে, তখন আপনার ডিমান্ড আরও বাড়বে। তো যাই হোক, আমরা যেহেতু যাদের কাজ করেন নাই এদের আমরা কাউকে সহযোগিতা করতে পারতেছি না, ওদের ডিভাইস জনিত সমস্যা। নুরুদ্দিন ভাইকে দৌড়ি এখন আমরা। নুরুদ্দিন ভাই মাইক্রোফোন অন করেন। জি স্যার। এখন আপনাকে তো আমরা মাইক্রো ওয়ার্কারে ঢুকিয়ে দিতে চাচ্ছি, আপনার কি মতামত? জি স্যার, আমি একমত আছি স্যার। কারণ আপনাকে আমরা প্রথমে এনলিস্টেড করে নেই, বুঝছেন? আপনি জি যে স্যার, জি আমাদের স্যার। লোক এটা আমরা বুঝবো কিভাবে? অবশ্যই স্যার। তো আপনি যে আমাদের লোক, এটার জন্য আমরা এনলিস্টেড করে নিতে হবে। তো আপনি কি চান আপনার অ্যাকাউন্ট আজকেই আমরা খুলে দেই? আজকে না স্যার। সমস্যা না, তাইলে আমরা নেক্সট ক্লাসে আমরা আর আমি কয়েকটা আমার অ্যাকাউন্ট খুলব। আমার কিছু পরীক্ষা চলে স্যার, এই জন্য মানসিক আমি একটু চাপে চাপে আছি। আছি। যাই হোক, আমরা এখন বলি আমাদের ক্লাসগুলো এখন হবে প্রতিদিন দুই পার্টে। এক পার্টে আমরা এই ডিজাইন তৈরি করা দেখব গিগের জন্য, আর আরেক পার্টে আমরা মাইক্রো ওয়ার্কার নিয়ে কথা বলবো। বুঝতে পারছেন কার কি মাইক্রো করার সমস্যা আছে? আমি একটা ডিজাইন তৈরি করছি গতদিন, আপনি একটু দেখেন তো ডিজাইনটা কোথায় রাখছি। হ্যাঁ, এখানে করছি। দেখা যাচ্ছে? আমি মূল ফাইলটা দেখাই। জি স্যার। স্যার আমাদের স্যার ইলাস্ট্রেটর আপনার ওই ক্লাসটা কলমের কোন মতো দিন? আইকনটা ওটা তো আমার আসে না, আমার আগের ফটোশপের মতোই আসে, ওই পিএসটা আসে। না, পিএসসি আসবে। কলমের এটা আমার আসলে ভুল হয়েছিল, ওদিন আমি ভুল ইনফরমেশন দিছি, বুঝছেন? পেন্সিলের। হ্যাঁ, এটা আসলে আমার একটা আমি রিডাইরেক্ট করে দিয়েছিলাম আমার একটা অ্যাপ্লিকেশনের সাথে, এই জন্য এভাবে হয়েছে। আচ্ছা, এখন তো দেখা আমাদের যাচ্ছে। ইলাস্ট্রেটর ক্লাস হবে স্যার, ইলাস্ট্রেটর ক্লাস। যে কোনো সময় শুরু করে দিতে পারি, কোনো সমস্যা নাই। আমরা এটা আমার question আছে। ফাইবারের গিগটা রেডি করে নেই, তারপরে ফাইবারের গিগের সময় আমরা কিছু দেখবো ইলাস্ট্রেটরের কাজ প্রয়োজনে। তো এখানে দেখেন, এটা তো আমরা করছি। স্যার একটা কথা বলি স্যার, ইলাস্ট্রেটর সব টুল দেখানো হবে না স্যার? হ্যাঁ, সবই দেখানো হবে। এটাই যে ভিতর দিকে যাচ্ছে, বুঝতে পারছেন তো কেন? জি স্যার, লেয়ার উপর নিচ নাকি? এখানে ক্লিপিং মাস আছে, এই যে ব্রাশ, বুঝছেন? ব্রাশের মধ্যে এটা কোন লেয়ার? এটা এটা আসলে এরকম হওয়ার কথা ছিল, ঠিক না? উল্টা হয়ে গেছে, আর ভিতর দিকে নেওয়ার কথা ছিল। যাই হোক, এটা সমস্যা না। তো এটা পুরোপুরি আমরা ইলাস্ট্রেটর দিয়ে করি নাই, ফটোশপ দিয়ে করছি, বুঝছেন? কমপ্লিট এগুলো তো আমরা নিয়ে আসছি, বুঝছেন? এটা আমরা অনলাইন থেকে নিয়ে আসছি, এগুলো আমরা অনলাইন থেকে নিয়ে আসছি। আর এই লেখাটা শুধু আমরা লিখছি, ঠিক আছে? লেখার ডিজাইনটা আপনাদের একটু বলি। দেখেন, লেখার ডিজাইনের ক্ষেত্রে আপনি ওই স্টাইলটা ফলো করুন। এটা খুবই, লেখার কাজ করতে গেলে আপনাকে কি লাগবে? ওটিএফ, ওপেন টাইপ ফন্ট। এই ফন্টগুলো অনেক ইন্টারেস্টিং, এবং আপনি ফন্টের জন্য আপনার লেখার ধারণা বদলে যাবে, বুঝছেন? লেখার স্টাইলটা বদলে যাবে ফন্টের জন্যই। এই ফন্টগুলো আপনি দেখেন, এগুলা মানে ওপেন টাইপ ফন্ট, তো এগুলাতে আপনি অনেক ডিজাইন পাবেন, এবং ইন্ডিভিজুয়ালি ওই লেখার উপরে আপনি লেটারের উপরে কাজ করতে পারেন। ওপেন টাইপ ফন্ট সম্বন্ধে আপনাদের আমি বলি নাই? জি স্যার। আপনারা ওপেন টাইপ ফন্ট কোন জায়গা থেকে ডাউনলোড করবেন? ডিজাইন করার আগে আপনার ফন্ট সম্বন্ধে ধারণা থাকতে হবে। কম্পিউটারে অনেকগুলো ফন্ট থাকতে হবে আপনার, বুঝছেন? নতুবা আপনি কাজ করতে পারবেন না। আর জি, এখানে সব সাইট স্যার আপনি একটা মিনিট একটু রিভিউ করে দেন তো স্যার, আপনার এই গ্রাফিক্স হোল্ডারে কি আছে? এখানে জি স্যার। আনপ্লাস তো স্যার জানি স্যার, দেন কালার ইমেজ কালারাইজেশন এটাও জানি, দেন ওইটা কোনটা স্যার? এটা হচ্ছে ফন্ট। আচ্ছা, এটা ওয়েবসাইট নাম কোনটা?
অনলাইন ওয়েব ফন্ট কম না? হ্যাঁ, অনলাইন ওয়েব ফন্ট, এরপরেরটা হলো ফ্রি ওপেন টাইপ ফন্ট। এগুলো হচ্ছে ফন্ট টানা, এখানে ফন্ট আছে, আমি ধারাবাহিকভাবে রাখছি একটু ডিসিপ্লিন করে, বুঝছেন? ফন্টের জায়গায় টানা ফন্ট, কালারের জায়গায় এখান থেকে কালার শুরু হয়েছে, এখান থেকে কালার শুরু হয়েছে, তো কালার কালার কালার, এটাই কালার। এটা ও হচ্ছে, আচ্ছা, এগুলো সাজানো যায় নাকি? হ্যাঁ এগুলো তো সাজিয়ে রাখতে পারেন আপনি। এটাকে আসলে এখানে রাখা উচিত ছিল, এখানে এই ফন্ট পিক্সেল, আনফ্লাশ আর ইমেজ, এই দুটো হচ্ছে পিকচারের স্টোর। এগুলো ধরে ধরে আপনি সাজিয়ে দিতে পারেন, বুঝছেন? যেমন এটাকে আপনি এখানে নিয়ে ইউটিউব দুইটা পাশাপাশি রাখতে পারেন, ইউটিউবগুলোকে পাশাপাশি রাখতে পারেন। ইউটিউব এগুলো কি ভিডিও লিংক নাকি? হ্যাঁ, এগুলো আসলে টিউটোরিয়ালের লিঙ্ক। আপনাকে বলি, এগুলো আসলে সমস্যা না, এগুলো তো অনেক, এতগুলা দেখে আপনি এখন একটা ওয়েবসাইটে ঢুকলেই আপনার পুরো একদিন চলে যাবে, বুঝতে পারছেন? না বুঝছি স্যার, আমি এমনি স্যার নামগুলো নোট করে রাখলাম স্যার। হ্যাঁ, তো এটা আপনাকে আমি স্ক্রিনশট দিয়ে দেবো, সমস্যা নাই। কিংবা সরাসরি এই লিঙ্কগুলোকে আপনাকে আমি, লিঙ্কগুলো কীভাবে দেওয়া যায়? ওইটা ভিজিট করে আপনি একটা এক্সেল, সরি একটা ডক ফাইলে দিয়ে দিবেন। হ্যাঁ, তখন আপনার জন্য সহজ হবে। এভাবে লিখে আপনি ওয়েবসাইটে বানানে ভুল করবেন, ঢুকতে পারবেন না, প্রবলেম হবে। স্ক্রিন দেন স্যার, ভালো হবে। ঠিক আছে, আমি স্ক্রিনশট ওই স্যার যে ডক ফাইল একটা দিয়ে দিলেই হবে। ডক ফাইল দিলে আপনার জন্য ভালো হবে। আপনি স্ক্রিনশট দিলে লিখবেন কিভাবে? লিখতে গিয়ে আপনার অনেক সমস্যায় পড়ে যাবেন। অনেকটা আছে এখানে তো লিঙ্কই নাই, শুধু নাম আছে। একটু গেটে একটু বের করে স্যার, ডকপাল দিয়েন। হ্যাঁ, স্যার মার্কেট প্লেসে কি কি আছে স্যার আপনার? মার্কেট প্লেসে কী আছে? মার্কেট প্লেসে আসলে বেশি কিছু করে নাই। ভাইরাস টুল একটা, আর কি আছে? গ্রাফিক্স ডিজাইন, অফিস অ্যান্ড মাল্টিমিডিয়া, ম্যাক্স পয়েন্ট, এটা কি একটা, হাউ টু বিকাম পিক বেস্ট কন্ট্রিবিউটার। পিক বেস্ট হচ্ছে একটা সাইট যেখানে আপনি ইয়ে করতে পারেন, পিকচার বিক্রি করতে পারেন, বুঝছেন? পিক বেস্ট নিয়ে কিছু লিখছি আমি। আর ইউটিউবে আসলে ভ্যারাইটিস কিছু বিষয় আছে, আসলে ফিক্সড না এখানে। এক্সেলে তেমন কিছু নয়, ওয়েবসাইটে বেশ কিছু বিষয় আছে এখানে, আর গুগলে আরও কিছু। মেনটা গ্রাফিক্সের মধ্যেই বেশি, আর এই তো আরও আছে। আপনি যদি এখানে যান, দেখেন আপওয়ার্কের আছে, টিউটোরিয়ালে কিছু আছে, মুভি, এগুলো তো আর এমনিই। মাইক্রোসফটের কিছু কাজ আছে এখানে, উইন্ডোজের রিলেটেড অনেক কিছু এখানে পাবেন। আর কবিতায় গিয়ে কি করবেন? এক্সেলের আছে, আমি যে এক্সেলের এই অনেক বিষয় আছে, অ্যাপস আছে এক্সেলের, বুঝছেন? এক্সেলের উপরে আমি অলরেডি একটা কোর্স করাইছি কিছুদিন, অ্যাডভান্স একটা কোর্স। এই জন্য এক্সেলের বেশ কিছু বিষয় আছে। এগুলো হচ্ছে এক্সেলের এক্সটেনশন, বুঝছেন? এই যে এসআপ, বিবিএম, এক্সেলের এক্সট্রা এক্সটেনশন, এগুলো ইউজ করলে এক্সেলটা আরও ইয়ে হয়ে যাবে, আপনার প্রফেশনাল মুডে চলে আসবে এক্সেলটা। আর এটা আমাকে দিয়েন স্যার, এটা তো আমার এখানে লাগবে কাজে। হ্যাঁ স্যার এক্সেলের একটা ইয়ে করেন স্যার, কোর্স করেন স্যার, অনলাইন কোর্স। হ্যাঁ, করে ফেলতে পারি আমি, দেখি কন্টেন্ট রেডি করবো আমি। আসলে এক্সেলটা করা উচিত। আপনি কি মাইক্রো ওয়ার্কারে এক্সেলের কাজগুলো দেখছেন? এই জিওতে, ফাইবারে? না স্যার এখনো দেখে নাই, তবে আমার দেখার ইচ্ছা আছে। আর আমার ওইটা যদি হয়ে যায় তাহলে তো এখানে লাগবে, এখানে পুরোটা এক্সেল ভিত্তিক কাজ, এক্সেল এবং এক্সেস। হ্যাঁ, একটা কোর্স করা দরকার। আমরা ফাইবারে যদি ঢুকি, এক্সেলের কাজগুলো দেখেন, খুব ইন্টারেস্টিং। এখন স্যার আমি পুরো এক্সেল নিয়ে পড়ে আছি, ফটোশপ বাদ দিয়ে। শুধু এক্সেলে দিলাম। এখন আপনি দেখেন এই কাজগুলোর রেট দেখেন, আপনি তখন বুঝতে পারবেন যে $5 মাত্র একজনের পাইছেন, বুঝছেন? তার সম্ভবত ফার্স্ট গিগ, এজন্য $5, নতুবা আপনি $20 নিচে পাবেন না। এই দেখেন 60, 100, 45, 30, $20 নিচে আসবে না। 5 মানি হচ্ছে ফার্স্ট গিগ, বুঝছেন? জি স্যার। নতুবা আপনি দেখেন বেশিরভাগই এইভাবেই আছে, 75, 10, 15। আর প্লাস প্লাস এটা তো অনেকগুলো রিভিউ দেখা যায়। তাইলে ছোট কোনো কাজ দিছে মনে হয়। জি স্যার, এটা হতে পারে। একেবারেই মামুলি কোনো কাজ। তো সাধারণত যারা একটু ভালো কাজ করে তাদের মানে এটা হচ্ছে অনেক রিভিউগুলো যেগুলো বড়। তো এখানে কি কাজ?
অটোমেটিক স্প্রেডশিট প্রজেক্ট করবে সে। আমরা একটু বড় কাজ দেখি, ধরেন কোথায় আছে 45 75। এই যে ম্যাক্রো তৈরি করবেন আপনি, এটা খুবই ইজি কাজ ম্যাক্রো তৈরি করা, মানে আপনি এত জটিল কিছু না। জি স্যার, এটা হ্যাঁ, অথচ আরে- দেখেন ফটোশপে আপনার 3 দিন চলে যাবে একটা ফটো ডিজাইন করতে, চোখ টুক নষ্ট হয়ে যাবে। তো এখানে এসব কিছুই নেই, বুঝছেন? এই যে পিভট টেবিল তৈরি করা কিংবা এইসব করা, এটা আসলে কোনো জটিলতা নাই। এটা আপনি দেখেন আমার লোকাল কম্পিউটারে আমি পিভট টেবিলের সার্চ দেই, আসার কথা আমার এখানে অনেক পিভট টেবিল তৈরি করা আছে। ওটা হচ্ছে টিউটোরিয়াল, কিন্তু আমার তৈরি করা অনেক পিভট টেবিল আছে। আচ্ছা, এটা সার্চ করুক। যেটা বললাম যে এখানে আপনারা যে হতে পারেন, বুঝছেন, ইনভলভ হওয়ার সুযোগ আছে, এটা ইন্টারেস্টিং। জি স্যার, স্যার এক্সেল একটা কোর্স করেন স্যার, আমরা সব করবো স্যার। করলে ভালো হয়, Paid আমারও প্র্যাকটিস হয়ে যাবে, বুঝছেন? আমি তো অনেক দিন হয় এই কোর্সটা রান করি না, এই জন্য অনেক জং ধরে গেছে। তো আপনাদের যেতে বুঝলে আমি এক্সেল করলে আমরা মূলত করব কি জানেন, পাওয়ার বিআই, এক্সেলের সাথে পাওয়ার বিআই Power থাকবে। জি স্যার, POW একটা লোক পাওয়া যাবে, যে কোনো প্রতিষ্ঠানের হ্যাঁ। কাজ আপনি এনে বাসায় বসে করতে পারবেন। এক্সেলের ছড়িয়ে আছে। এটা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স, এটাও এক্সেলের সাথে সম্পর্কিত। দেখবেন আপনি এখানে এক্সেলের শব্দগুলো আসবে, জি স্যার, এই যে এক্সেলেন্ট পাওয়ার বিআই, এই দুইটাই সাপোর্ট দিবে বলছে, ঠিক না? জি স্যার। এক্সেলে যেভাবে ড্যাশবোর্ড হয়, পাওয়ার বিআইতে ড্যাশবোর্ড হয়, এবং এখানে হয় আরও সহজে। এগুলোর ইন্টেলিজেন্স দিক কতগুলো আছে স্যার? ও একদম স্যার কম্পিটিটর কম, একেবারেই মাত্র কম তো 800। এখানে। হ্যাঁ, আপনি গ্রাফিক্সে যান, মাথা নষ্ট হয়ে যাবে। জি স্যার, 890 টা মাত্র। আপনি জাস্ট এখানে বিজনেস কার্ড লিখে সার্চ দেন স্যার, তাইলেই বুঝবেন। লক্ষ্যতে চলে যায়, লক্ষ্যতে চলে যায়, বুঝছেন? 12,000 বিজনেস কার্ড আছে, 25,000। হ্যাঁ, তো এভাবেই। দেখেন 12 আর ওইখানে 12,000 হাজারেই যায় না, বুঝছেন? ওইখানে হাজারেই যায় না। তো এই যে এর মানে কি, মানে এটা সবাই এখানে এটা বুঝে না। আমরা সাবকন্টিনেন্টের সবাই কি করে, ওই গ্রাফিক্স ডিজাইন নিয়ে পড়ে আছে। আমি চিন্তা করতেছি স্যার গ্রাফিক ডিজাইনের এগুলোতে আর বেশি করবো না, আমি তবে- এক্সেলে বেশি যোগ। তবে যেহেতু শুরু করছেন, একটা পর্যায়ে থাকা ভালো, বুঝছেন? ওইটা হেল্প হয় আপনার এক্সেলের মধ্যেও। ওই যে বললাম যে আপনি একটা বই তৈরি করতে গেলে আপনার প্রচ্ছদের প্রয়োজন হয়। মাত্র আপনার একেবারে ই করবো না। এক্সেলেরও একটা বিজ্ঞাপন দিতে গেলে আপনি এক্সেলের জন্য যে গিগ তৈরি করবেন, ওখানে কিন্তু গ্রাফিক্স ডিজাইন আছে, ঠিক না? আপনি দেখেন এক্সেলে যান আবার। না স্যার, একেবারে কোয়েট করবো না, রাখবো সাথে। তবে এটাতে দেখি আমি বেশি না, আমাকে এক্সেলটা যদি জবটা হয়ে যায় তাহলে তো এক্সেল নিয়ে করে দেখতে হবে সারাদিন। হ্যাঁ, তো এই যে দিস আই উইল ডু ডাটা অ্যান্ড ড্যাশবোর্ড ফর ইউর পলিটিক্যাল ক্যাম্পেইনের জন্য, তো এটা কিন্তু গ্রাফিক্সের কাজ, ঠিক না? স্যার জি, ওখানে যে ব্যাপারটা আছে না স্যার, ধরেন আমার গ্রাফিক্স এর ফাইবার একটা অ্যাকাউন্ট আছে, তাহলে আমি কি ডাটা এন্ট্রির জন্য আরেকটা অ্যাকাউন্ট করলে সেম পিসি দিয়ে ইউজ করতে পারবো নাকি? হ্যাঁ, করা যাবে। ভিন্ন প্রসঙ্গ থাকলে, ভিন্ন গিগ থাকলে আর আপনি সেমটা হলে হবে না, না? হ্যাঁ, সেম হলে আপনি হবে না। ভিন্ন গিগ দেওয়া যায়, একই অ্যাকাউন্টে আপনি অনেক ধরনের গিগ দিতে পারবেন, অসুবিধা নেই। একটাতেও দেওয়া যায়, আপনি বিপরীত দিতে পারেন। তো একাধিক মেনটেন করা তো একটু কঠিন, বুঝছেন? তো আমি একটাতে ব্যতিক্রম 5 ধরনের 5টা দিলেন, অসুবিধা কি? এইভাবে দিলে স্যার বলতে প্রোফাইলটা প্রফেশনাল লাগে না স্যার। এটা ঠিক আছে, তাইলে আপনি আলাদা করেই দেন। তখন ভাববে আপনি মাস্টার, আপনি সব বিষয়ে মাস্টার। না না, তারপরে আলাদা দিলে ভালো, কোনো সমস্যা না। তো যাই হোক, তো এটা আসলে ইন্টারেস্টিং, আমরা এটা দেখবো, বুঝছেন? এটা আমি একটা গিগ দিয়ে দিছি, বুঝছেন? এটা আমার নামে দেই নাই, দেখেন। বুঝছেন? এমনি পরীক্ষামূলক আমি একটা গিগ দিছি আর কি।
এটা কাজ করলাম তো আরেকজনকে আমি দেখাইছি, বুঝছেন? ও যারা দেখাইছি গিগ তৈরি করে আপলোড করার বিষয়টা, ও তার নামে এটা আছে, আচ্ছা স্যার। বুঝছেন? হুম, তো আমরা যেটা বলছিলাম যে আমাদের কম্পিউটারে প্রফেশনাল হওয়ার জন্য মেন্টাল সেটিং করতে হবে ওইভাবে যে আমার ফিউচারটাকে আমি কম্পিউটারে প্রফেশনালি কাজ করব। আপাতত হয়তো আমি আমার একাডেমিক লেখাপড়া কমপ্লিট করতে হবে, কিংবা যে জবে আছি জবটা চালিয়ে যেতে হবে, কিন্তু আমাদের একটা এম থাকতে হবে, ঠিক না? একটা গোল থাকতে হবে। তো তো আপনারা কম্পিউটারকে গোল হিসাবে করে নিতেই পারেন। এখানের মধ্যে আমরা যারা মেয়েরা আছেন, আপনারা যদি ভয় পান যে কি পাওয়ার বিআই, কি এক্সেল, কি এইসব আবিজাবি, এগুলো তো পারবো না, এটা আসলে কোনো সমস্যা নাই। এক্সেলে আপনি এই পাওয়ার বিআইতে ছোটোখাটো কাজও আছে, ওটাও আপনি করতে পারেন, বড় প্রজেক্টও করতে পারেন। ওইখানে $200 প্রজেক্টও আছে, $5 প্রজেক্টও আছে। তো সব জায়গায় সব ধরনের কাজ আছে। আপনার শুধু শর্ত হচ্ছে কি, আপনাকে ওই গোলটা সেট করতে হবে যে আমি অনলাইনে মার্কেট প্লেসে নিজের কেরিয়ারকে বিল্ড আপ করবো। তখনই আপনি দেখবেন আপনি মোবাইল নিয়ে বিছনায় শুয়ে শুয়ে ক্লাসে ঢুকবেন না, জি স্যার। বুঝতে পারছেন? তখন আপনি দাঁড়িয়ে ক্লাস করবেন, বসবেনও না। তো ওইটা আপনাদের যত সময় হচ্ছে না, তখন আসলে আপনি কিছু করতে পারবেন না। নুরুদ্দিন ভাই কি বলেন? জি স্যার, পরিশ্রম ছাড়া তো স্যার আর জীবনে কিছুই নাই। তো ওরা পরিশ্রম করে না কি জন্য? আর এটাকে ভালোবাসতে হবে স্যার। এটা হয় কি, পড়া, যারা পরিশ্রমী না তারা কিন্তু পরাধীন, এটা তো জানেন। মানে চরমভাবে এটাকে ভালোবাসতে হবে, নুরুদ্দিন আর ভাই, এটার সাথে লেগে থাকতে হবে। এই বিষয়টা বুঝেন আপনি, যে পরিশ্রমী না সে কিন্তু আরেকজনের কথায় চলবে, আরেকজনের কথায় খাবে। সে যদি বলে আজকে পেঁপে খাবো, তাহলে পেঁপেই খেতে হবে, আপনাকে আম বলতে পারবেন না আপনি, এটা না? আপনি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হন, তাহলে আপনার কোনো ইচ্ছা আপনি জোর গলায় বলতে পারেন না, জি স্যার। আপনার আসলে স্বাধীনতাই থাকে না। তো এটা মেয়েদের ক্ষেত্রে চরম সত্য একটা বিষয়। তো আমরা চাচ্ছি যে ওরা ওদের স্বাধীনতাটা অর্জন করুক, উপার্জনের সক্ষমতা অর্জন করুক। কারণ ফিজিক্যালি একটা অফিসে জব করে উপার্জনের সক্ষমতা অর্জন করা আমাদের সামাজিক অবস্থায় অনেক কঠিন, ঠিক না? কিন্তু আসলে স্যার। এখানে বসে একটা মেয়ের পক্ষে ইনকামে চলে যাওয়া খুবই সহজ। এজন্য ওদের এই অফারটা লুপে নেওয়া উচিত, কি বলেন? জি স্যার, ফাইবারে দেখেন স্যার প্রচুর মেয়েরা কাজ করে, হ্যাঁ, অনেক মেয়েদের আইডিয়া সেটাই। ভালো। তো দেখি কি করা যায় ওদের নিয়ে, বুঝছেন? স্যার আমার একটা ফ্রেন্ড আছে ডিজিটাল মার্কেটিং এ এলইডিবি থেকে কোর্স করছিল, ওর অলরেডি $200 প্লাস ইনকাম হয়ে গেছে। সেটা এলইডিবি থেকে যারা গেছে, এরকম শত শত ছেলেরা আছে সিলেট শহরে এলইডিবি থেকে ইনকাম করে। আগে যেখানে সেকেন্ড হ্যান্ড বাইসাইকেল চালাইতো, এখন হিরো হুন্ডা কিনে না, বুঝছেন? FZ কিংবা এরকম 2 লক্ষর উপরে যে হুন্ডাগুলো, ওগুলা ব্যবহার করে, ওইগুলা পছন্দ স্যার করে। সবাই বলে তো যে ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বেশি ইনকাম ফ্রিল্যান্সিং বা যে কোনো কিছুতে, মার্কেট প্লেসে। ওইটাতে বেশি সময় দেওয়া লাগে, বেশি ইচ্ছা আসলে ওইরকম কিছু নাই, আপনাকে বলি কোন প্রফেশনে বেশি ইনকাম, এটা আসলে ডিপেন্ড, এটা আসলে সর্বসম্মত না। আমরা বলবো যে ডিজিটাল মার্কেটিং সবচেয়ে অস্থির একটা পেশা এবং অনিশ্চিত একটা পেশা, বুঝছেন? নিশ্চয়তা নাই, এবং ওইখানে আপনার স্কিল, মানে আমাদের একজন তার আগে বলতেন যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে যে অনলাইন জগতে কাজ করার জন্য একটা রাজকীয় পেশা, ওটা কে বলবে? আপনাকে বলি, সবচেয়ে সহজ তিনি মনে শুনেন, করেন। আপনি যদি ফুটবল খেলেন আপনার কাছে মনে হবে ফুটবলটাই সবচেয়ে সহজ পেশা। আপনি যদি ক্রিকেট খেলেন আপনার কাছে মনে হবে ক্রিকেটটাই সহজ। এখন একজন ডিজিটাল মার্কেটার, যিনি ডিজিটাল মার্কেটে কাজ করেন, উনি তো পাওয়ার বিআই সম্বন্ধে জানেন না, জানেন? না স্যার। তো উনি যেহেতু পাওয়ার বিআই নিয়ে জানেন না, তাহলে আপনি যদি একটা দোকানের মিষ্টি খান, খেয়ে বলেন এই মিষ্টি সবচেয়ে ভালো, এটা কি যুক্তিসঙ্গত? না স্যার, সবকিছু দেখে তারপর না স্যার। আপনি 10টা ব্র্যান্ডের মিষ্টি খান, তারপরে বলেন কোন দোকান ভালো,
তো আপনি ডিজিটাল মার্কেট নিয়ে পড়ে আছেন 5 বছর ধরে, আপনি বললেন এটাই হচ্ছে রাজকীয় পেশা। আপনি কিছুদিন করেন পাওয়ার বিএর কাজ, কিছুদিন করেন ওয়েব ডেভেলপমেন্টের কাজ, তারপরে বলেন কোনটা ভালো। আমরা তো বলি ডিজিটাল মার্কেটিং হচ্ছে যার কোনো যোগ্যতা নেই মার্কেট প্লেসে চলে আসছে কাজ করতে, আমরা বলি আপনি ডিজিটাল মার্কেটিং করেন ভাই, যেহেতু আপনার কোনো যোগ্যতা নাই ওইটাই করেন। কারণ ওয়েব ডেভেলপ করতে হলে আপনার ম্যাথ জানতে হবে, আপনার ক্যালিবার থাকতে হবে, আপনার একাডেমিক দক্ষতা থাকতে হবে, সবার জন্য না এটা। তো এভাবে সম্মানজনক হচ্ছে এগুলা। আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার মানে কি, যারা একটা জিনিস বানায়, ক্রিয়েট করে। আর মার্কেটিং মানে কি, আরেকজনের প্রোডাক্ট আপনি বিক্রি করার জন্য ক্যানভাসিং করেন আপনি, বুঝছেন। বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে বলেন যে সুহেলের এই প্রোডাক্টটা খুবই, এই কচু পাতাটা খুবই ভালো, কিনেন আপনি, এটা বলেন। তো এটা আসলে সম্মানজনক কীভাবে, রাজকীয় কীভাবে হলো? দালালি করা, একটা প্রোডাক্টের দালালি করলেন আপনি। আপনাকে প্রাণের জন্য মার্কেটিং অফিসার যদি আমি নিয়োগ দিই, আপনি কি করবেন? বলবেন পানের গুঁড়া মশলা খুবই ভালো, অথচ এখানের মধ্যে হয়তো ময়লা ঢুকাইয়া দিছে। আপনাকে অহরহ মিথ্যা বলতে হবে ডিজিটাল মার্কেটিং করতে গেলে, যা নয় তা বলতে হবে। তো তার মানে হচ্ছে কি, এটা এক ধরনের আলোচনা হবে না বুঝি নাই। আজকে কি স্যার আমাদের ডিজাইন রিলেটেড কোনো টপিক নিয়ে আলোচনা হবে না, নাকি এগুলো হবে? আমরা আসলে আজকের এলডিপি থেকেই বলে দেওয়া যে সবাইকে মাইক্রো ওয়ার্কারে ঢুকিয়ে কাজ করানোর জন্য কয়েকটা ক্লাসে, বুঝছেন। তো যেহেতু আমরা কেউ রেডি হয় নাই, আমরা একটু মানে আউটলাইনগুলো দিচ্ছি আগে যে কেন সে করবে এসব। আর এই মুহূর্তে আসলে আমরা জিএর ডিজাইনে, ফটোশপের ডিজাইনে চলে যেতে পারি, কি বলে ওই যে গিগের প্রচ্ছদ কীভাবে তৈরি করব। এটার আজকের জন্য বেশি সময় চলে যাবে, কি বলেন? হ্যালো স্যার। হ্যাঁ জি স্যার। মানে আপনাদের যে কালকে যে মিটিংটা হইতে বলছিলেন এলইডিপির সাথে, হ্যাঁ, তো ওইখানে কি আপনারা ওদেরকে বলেন নাই যে আমাদের কোর্স তো গ্রাফিক্স ডিজাইনের, কিন্তু মাইক্রো ওয়ার্কার্সে তো ডিজাইন রিলেটেড কোনো কাজই নেই? ওইটা আপনারা কি বলছেন ওদেরকে? হ্যাঁ, এটা বলতে হবে কেন? ওরা কি ওরা জানে না? ওরাও তো ট্রেনার। এখানে যারা কথা বলছে আমাদের সাথে, এরা কিন্তু অফিসিয়াল না, অফিসিয়াল কাম ট্রেনার, বুঝতে পারছেন। এরা জাস্ট অফিসিয়াল মানুষ না, এরা প্রত্যেকেই মার্কেট প্লেসে কাজ করে, ওদের অনেকগুলা মার্কেট প্লেসে কাজ করে, ফাইবারে, আপওয়ার্কে ওরা কাজ করে। যারা এখানে কথা বলছে অফিসিয়ালি যারা কথা বলছে, এরা সবাই মার্কেট প্লেসে অনেক বছর ধরে কাজ করে। তো ওদের যদি বলতে হয় যে মাইক্রো ওয়ার্কার গ্রাফিক্সের বিষয়ে না, তাহলে তো এটা দুঃখজনক হয়, ঠিক না? ওরা এটা জানে মাইক্রো ওয়ার্কার কি, ওরা এখানে একটা কাজ করিয়ে দেখাইছে। ওদের তো মানে এই কারণে বলবেন যে ধরুন আমরা তো গ্রাফিক্স ডিজাইনের কোর্স করতেছি, এখন মাইক্রো ওয়ার্কার্সের ডিভিশন একজন কথা বলে নুরুদ্দিন ভাই, একজন কথা বলেন। আমি আপনি সাকলাইনের কথাটা আমি বুঝি নাই, আবার আপনার কথার জন্য আবার বলেন। নিহাল সাকলাইন, লাস্ট কথাটা বলেন। জোরে বললে ভালো হয়, আমরা শুনতে পাচ্ছি না। গ্রাফিক্স ডিজাইনের কোর্সটা তো আমরা করতেছি স্যার। এখন ধরেন মাইক্রো ওয়ার্কার্সে গেলাম, অ্যাকাউন্ট খুললাম, খোলার পরে যে কাজগুলো আসলো, কাজগুলো ধরেন আমি পারি কিন্তু আমার ভালো লাগলো না বা কোর্স রিলেটেড না, তো তখন তো আমি দেখা যাবে যে অ্যাকাউন্ট খুলেও আমি কোর্সটা করলাম না, মানে কাজগুলো করলাম না, তো আমার লাভটা কি? এটা তো আপনাদেরকে মানে ওদের বোঝানো উচিত ছিল। শুনেন, আপনি একজনে যদি না বুঝে তাহলে আপনি বুঝাবেন, আর একজনে যদি বুঝে তারপরে আপনি বুঝাতে যান তাকে, তাহলে আপনি যে মূর্খ এটা প্রমাণ হবে। তো এই জন্য হয় কি, যেহেতু ওরা জানে যে মাইক্রো ওয়ার্কার কি, মাইক্রো ওয়ার্কারটা ওরাই আমাদের নাম দিছে, আমরা কিন্তু মাইক্রো ওয়ার্কার চিনতাম না, বুঝছেন। আচ্ছা, আমি আপনাকে এটা বলছি যে ওদেরকে এটা বলা উচিত ছিল না। আমরা যদি আমরা এটা বলছি, শুনেন, ওরা কেন রিকমেন্ড করে মাইক্রো ওয়ার্কার্সটা, এটা কি ওরা কোনো ক্লিয়ারলি বলে না? এটা তো ওরা এক্সপ্লেন করে দিছে কেন করে। শুনেন, ওটা মাইক্রো ওয়ার্কারে ওরা আমাদের কেন দিছে, ওরা এক্সপ্লেন করে দিছে, যে জন্য প্রশ্নের আর প্রয়োজন হয় নাই। কারণ ওরা যেহেতু এক্সপ্লেন করে দিছে, এবং আমি এতক্ষণ ধরে ক্লাসে এই বিষয়গুলো এক্সপ্লেন করছি, আপনি হয়তো আপনার স্পিকারে কোনো সমস্যা থাকতে পারে, কিংবা আপনি ছিলেন না হয়তো ক্লাসের সব আলোচনার মধ্যে, থাকলে এটা আপনি বুঝতেন যে আমরা এলইডিপির রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে $100 কিংবা 10টা কাজ দেখাতে হবে, নতুবা আপনাকে ওরা কোনো
মানে মাইক্রো ওয়ার্কার্সে 10টা কাজ করে $100 মাইক্রো কিভাবে ওয়ার্কার্স earn এর করা না, সম্ভব তারা? আপনি এনিথিং আপনি ফাইবারে দেখান, ফাইবারে আপনি 10টা কাজ কিংবা $100 দেখান, এই আপওয়ার্কে আপনি 10টা কাজ অথবা $100 দেখান। মানে ওদের রিকোয়ারমেন্ট দেওয়া আছে কী কী সাইটে আপনি দেখাতে পারেন, ওই সাইটগুলোর মধ্য থেকে যে কোনো একটাতে আপনি এটা দেখাতে হবে। তো সবচেয়ে সহজ হচ্ছে মাইক্রো ওয়ার্কারে দেখানো, এই জন্য ওরা বলছে যে আপাতত আপনি মাইক্রো ওয়ার্কার থেকেই দেখান। এটা আমরা ক্লাসে বলে দিছি, আপনি হয়তো খেয়াল করেন নাই সম্ভবত। আপনি কি আমাদের ক্লাসে ফার্স্ট টুল আসছিলেন আজকে? জি স্যার, আমি খেয়াল করছি স্যার। আর এই বিষয়ে তো স্যার আরো আগেও আপনাকে সেম কথাই আমি বলছিলাম স্যার। এখন আপনারা কালকে মিটিং করছেন, তাই কথাটা আবার রিপিট করলাম। হ্যাঁ, আমরা কি শুরুতে যে ভিডিও দেখাইছি আপনি দেখছেন, ক্লাসের যে ভিডিও, মিটিংয়ের ভিডিও? না স্যার, মিটিং এর ভিডিও শুনেছিলাম না। হ্যাঁ, তাইলে তো সমস্যা। আপনি ক্লাসে থাকতে হবে, আপনি বুঝতে হলে থাকতে হবে। আমরা ক্লাসের ভিডিও সরাসরি ওদের ভিডিওটা সবাই দেখছে। আমি যে ওদের সাথে মিটিং করছিলাম, মিটিংটা আমি রেকর্ড করছি, রেকর্ডের কিছু অংশ আমি এখানে সরাসরি শো করে দেখাইছি যে এখানে কি হচ্ছে, ওরা কি বলতে কারণ চাচ্ছে। স্যার মানিকগঞ্জের কিছু স্টুডেন্টের সাথে কথা হচ্ছে স্যার, ওদেরকে নাকি মাইক্রো ওয়ার্কার সম্পর্কে কিছু বলা হয়নি। তারা তো অলরেডি আর্ন করে ফেলছে, তো অনেকটা ঢুকে যান স্যার। শুনেন, এখানে অনেকগুলো লট আছে, এক এক লটের পলিসি এক এক রকম। আপনি যদি সারা বাংলাদেশে মনে করেন যে একইভাবে হচ্ছে, এমনকি এই স্যালারিটা পর্যন্ত ট্রেনারদের সব লটে একই না, ক্লাসের ধরনও একই না, বুঝছেন। কোথাও আছে একজন ট্রেনার কোনো কোনো লটে আছে 4টা ক্লাস নেয় প্রতিদিন। তো এটা ভিন্ন ভিন্ন, বুঝছেন। তো আমাদের যে লট 11, আমরা যে লটে কাজ করি, এটার কোম্পানি আলাদা, ম্যানেজমেন্ট আলাদা, সম্পূর্ণ আলাদা। একটা লটের সাথে আরেকটা লটের কোনো নেই, রিলেশন নাই, প্রত্যেকের পলিসি সম্পূর্ণ ভিন্ন, বুঝতে পারছেন। এই জন্য আপনি মানিকপুর ওরা কোন লটে কাজ করে এটা বুঝতে হবে, ওদের কী পলিসি কী, প্রত্যেকের পলিসি এখানে আলাদা। তো যাই হোক, আমরা যেটা হচ্ছে, আপনি যদি ক্লাসে জয়েন না হন, আপনি আমাদের ক্লাসের শুরুতের ভিডিওটা দেখে নেবেন, রেকর্ড হয়েছে আমাদের, বুঝছেন। দেখে নিলে আপনার জবাব পেয়ে যাবেন যে কেন মাইক্রো ওয়ার্কারে করবেন। আর আমাদের আরেকটা অফার ছিল, আপনি হয়তো খেয়াল করেন নাই, আপনাকে আমি আবার বলে দিই যে অফারটা হচ্ছে, আমরা অনেক আগে বলে দিছি এটা, যে আপনি যদি মনে করেন যে আপনি আজকেই ফাইবারে কাজ করতে চান, আমরা আলাদা আলাদা প্রত্যেককে সাজেশন দেই, সবাইকে পাইকারি সাজেশন দেই না। এখন যদি নুরুদ্দিন ভাই মনে করে যে আমি কালকে থেকে আপওয়ার্কে কাজ করব, আমরা ওনাকে পার্সোনালি সাপোর্ট দেব, গ্রুপে সবার সাথে উনি করতে হবে এরকম জরুরি কিছু না। আপনি যদি মনে করেন যে আমার ফাইবারে অ্যাকাউন্ট আছে, আমি কাজ করব, কাজের ধরন আমাকে দেখিয়ে দেওয়া হোক, কিংবা ফাইবারে আমি টেস্ট দেব, ফাইবারে গিফটকে কীভাবে এসইও করব, এই সাপোর্টটা আপনাকে আমরা পার্সোনালি দিয়ে দেব, কোনো সমস্যা নাই। গ্রুপের ক্লাস কোথায় যাচ্ছে এটা আপনার দেখার বিষয় না। আপনি যদি চান এটা কাজ করতে, আমরা আপনাকে আলাদা সাপোর্ট দিয়ে দেব। এটা এই জন্য যে গ্রুপ এবং ব্যক্তির ইচ্ছা একই না। একটা গ্রুপ চলবে একটা স্ট্যান্ডার্ড রুলসে, আর এখানে ভালো স্টুডেন্ট থাকবে, মিডিয়াম স্টুডেন্ট থাকবে, খারাপ স্টুডেন্টও থাকবে, 3 ধরনের স্টুডেন্ট নিয়ে আমরা একটা গ্রুপ চলে। তো এটা যদি আপনি স্কুলে কিংবা অন্যান্য ক্লাসেও দেখেন একইভাবে থাকে। তো এখানে হচ্ছে কি, আমাদের এই ধরনের নির্দেশনা আছে, যারা অ্যাডভান্স স্টুডেন্ট তাদেরকে আপনি মার্কেট প্লেসে ঢুকিয়ে দেন। এটা আমরা কমপক্ষে 1 মাস আগে এটা আমি বলছি, যে আপনারা যদি কেউ মনে করেন যে আমি এসব করার প্রয়োজন নয়, আমি মোটামুটি ফাইবারের জন্য উপযুক্ত, কিংবা আমি ফাইবারে গিগ করে ফেলতে পারি একাই, তাহলে আপনি আসুন, আপনাকে আমরা টেস্ট চাইলে আমরা টেস্ট দিয়ে দেই, কাজের এসইও করে দেই, কাজ না পাইলে কীভাবে কাজ পাইতে হয় আমরা সাপোর্ট দিয়ে দিই। আমাদের ফোরাম আছে, অনলাইন আর্নিংয়ের আমাদের আলাদা ফোরাম আছে ফাইবারের, ওইখানে আপনারা জয়েন করে দিই। এটাকে আমি বলি নাই মোহাম্মদ সোহেল? জি স্যার, বলছেন স্যার। এটা তো অনেকবার বলছি। তাইলে আপনি যদি তো ইয়ামুল হক আমাদের সকালের যে বেচের যে আছে, উনি বলছে যে এই সপ্তাহে উনি ফাইবারে ঢুকে যাবেন, আমাদের ক্লাস যেখানেই থাক, ঠিক না? তার মানে হচ্ছে আমাদের এখানে প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী আমরা তাকে সলিউশন দেব, বুঝতে পারছেন, আলাদা আলাদা করে যে যেভাবে চায়। তো নেহাল সাকলাইন কি ফাইবারে ঢুকে যেতে চান এখন? তো এটা তো অনেক আগ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে, ওটা আপনি শুনেন না কেন? আপনি ক্লাসে আসেন না, আবার হঠাৎ করে হ্যাঁ ক্লাসে থাকতে হবে আপনার। আপনি তথ্য মিসিং হয়ে যায় মধ্যখান থেকে এসে যদি আপনি বলেন, তো ওটা মনে হবে উল্টাপাল্টা কথা বলতেছেন। কারণ আপনি তো একটা জিনিসের মধ্যে থাকতে হবে, চেইনের মধ্যে থাকতে হবে। এখানে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে, আপনি শুনেন নাই, পরে এসে যদি আপনি ওটার জন্য কমপ্লেন দেন,
তো ওইটা তো হয়ে যাবে যে আপনারই একটা বোকামি, যে আপনার এই বিষয়ে ইনফরমেশন একাধিকবার দেওয়া হয়েছে, অনেকে এই অনুযায়ী প্রিপারেশনও নিচ্ছে, ওদের আমরা সাপোর্ট দিচ্ছি, কিন্তু আপনি ইনফরমেশন মিসিং হয়ে গেলে সমস্যা হবে। আপনি রেকর্ড দেখবেন, যদি সরাসরি ক্লাসে না আসতে পারেন, ক্লাসের তো রেকর্ড আসে, রেকর্ডগুলো আপনি টেনে দেখে ফেললেন যে কী হচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, আপনি আমাকে প্রাইভেট মেসেজ দেবেন যেতে হোয়াটসঅ্যাপে আপনার ফাইবারের কী অবস্থা বর্তমানে, আমি দেখব। আপনার লিঙ্ক দিয়ে দিন আমাকে, লিঙ্ক এবং আপনার মানে লিঙ্ক দিলেই হবে, আমি তারপরে আপনার সাথে পার্সোনালি কথা বলে আপনার কী সাপোর্ট প্রয়োজন আমরা দেখব, বুঝছেন। আমাদের গ্রুপের মধ্যে লেভেল 2 সেলারের অনেক যে আছে মেম্বার আছে ফাইবারের, এই সাপোর্টগুলো আপনি পাবেন, সমস্যা নাই। নেহাল সাকলাইন কি ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করে দেব, বুঝছেন। আপাতত আমাদের এতটুকু থাক। আগামী ক্লাসে মূলত আমরা এই 50% থাকবে মাইক্রো ওয়ার্কার নিয়ে, আর 50% থাকবে আমাদের এই ফাইবারের হোয়াইট বোর্ড অ্যানিমেশন সবাই তৈরি করে নিয়ে আসবেন। আমরা দেখতে চাই আগামী ক্লাসে যে হোয়াইট বোর্ড অ্যানিমেশন কে কে তৈরি করছেন, আর আমরা একটু পিকচার রেডি করব। সমস্যা হচ্ছে আপনাদের এখানে ম্যাক্সিমাম এই যে আপনি এই যে একটা গিগ তৈরি করে দেবো আপনাদের, আপনি যদি মোবাইল স্ক্রিন শেয়ারই করতে না পারেন তাহলে গিগ তৈরি করে দেবো কীভাবে, ঠিক না? এটাই তো সমস্যা। তো যাই হোক, যতটুকু পারা যায় আমরা দেখবো। আমাদের তো সব সমস্যা নিয়ে আগাতে হবে, সব কিছু তো আর স্মুথলি হবে না, কি বলেন? আপনি যদি মনে করেন যে আপনি স্মুথলি সব কিছু করতে চান, তাহলে আমরা ধরে নেব আসলে আপনি করতেই চান না। এই এক্সামটা আমি বলছিলাম আপনাকে যে আমরা যখন 2000 সালে বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স করতে যেতাম, অনেক সময় এক সপ্তাহে একটা ক্লাস হইতো, পুরা সপ্তাহে যেতাম, ক্লাস হইতো একদিন। তখন এরকম ছিল, খালেদা জিয়ার সময় সকালে কারেন্ট গেলে রাত্রে আসতো, এরকম হইতো, অনেক আগের সময়। তো তখন অনেকেই আছে গিয়ে কারেন্ট নাই, ক্লাস হবে না, স্যার আসেন নাই, তার আমি চলে যাচ্ছি। তো বিজনেস ম্যানের মতো যারা আচরণ করতো ওইখানে, ওরা এখন ওই বিজনেস ম্যানের মতোই রয়ে গেছে। ওরা কম্পিউটারের এখন কিছুই বুঝে না, বুঝছেন। ওর একটা কম্পিউটার যদি ভাইরাস এফেক্ট হয় 10 দিন জিন্দাবাজার দৌড়াদৌড়ি করতে হয়। তো ওই সময়টা আগে দিয়ে দিত যদি, এখন নিজে বসে এটা সলভ করতো, ঠিক না? সেটাই আর কি। তো আপনাকে যেটা করতে হবে, আপনি যদি আশা করেন স্মুথলি সব পেয়ে যাবেন, আমরা ধরে নেই আপনি আসলে চাচ্ছেনই না এটা শিখতে হলে আপনাকে ওই ধৈর্যর লেভেল অতিক্রম করে আসতে হবে, বুঝতে পারছেন। ফিল্টারিং করে শুধু আপনি সারটা নিয়ে যাবেন এরকম হবে না, আপনাকে সারের সাথে কিছু মাটি পাথর এগুলো থাকবে চালের সাথে। শুধু চালটা আপনি নিয়ে যেতে পারবেন না, ওইগুলো আপনার নেওয়ার মানসিকতা থাকতে হবে, তখনই আপনি একসময় পাবেন মূলটা। মানে মেইন যেটা হচ্ছে কি, আমাদের ধৈর্যের লেভেল বাড়াতে হবে। শিক্ষা আসলে কমার্শিয়াল বিষয় না যে আপনি টাকা দিয়েছেন পেঁয়াজ 2 কেজি কিনে নিয়ে যাবেন, আসছেন এখানে এত কথা কি, এরকম কিছু না, বুঝতে পারছেন। আর কম্পিউটার হচ্ছে অল ওভার একটা বিষয়। যদিও আপনি গ্রাফিক্সে কাজ করবেন, গ্রাফিক্স কোত্থেকে আসে, গ্রাফিক্স সেট আপ করেন আপনি কোথায়? গ্রাফিক্স যদি করাপ্টেড হয়ে যায় আপনি কি করবেন? আপনি একজন বাইরের গিগ আসছে বলছে কাজ করার জন্য, ফাইল ডাউনলোড দিতে গিয়ে করাপ্ট হয়ে গেছে আপনার ফটোশপ, আপনি কি করবেন? ঠিক না? তো এভাবে আনুষঙ্গিক অনেক বিষয় আছে। আপনার একটা কাজ বিচ্ছিন্ন না, যে মধ্যখান থেকে আপনি একটা অফিসে গেলেন, ওখানে শুধু বাগের প্রয়োজন। তো আপনি যদি যোগ না জানেন, আপনি শুধু বাগ করতেছেন, হঠাৎ করে যোগের প্রয়োজন হবে, তখন কি করবেন? যে জন্য আপনার গ্রাফিক্স শিখেই গ্রাফিক্স করবেন এরকম ধারণা করা ঠিক না, এটা ভুল ধারণা। আপনাকে আরও অনেক জিনিস জানতে হবে, নতুবা কম্পিউটারে আপনি প্রফেশনালি কাজ করতে পারবেন না, আটকে যাবেন। প্রত্যেক কাজে যাবেন, পদে পদে আপনি দেখবেন আটকে যাচ্ছেন, সমস্যায় পড়বেন। ওভারঅল একটা মেশিনের সম্বন্ধে পাওয়ার পয়েন্ট নিয়ে তো ফাইবারে কাজ করা যায়। হ্যাঁ, পাওয়ার পয়েন্ট নিয়ে তো করা যায়, কাজের তো শেষ নাই। বললাম না যে শুরুতে আমরা কি বলছিলাম যে ট্যুরিস্ট গাইড বলে, সিলেটের ট্যুরিস্ট গাইড হিসাবে আপনি এখানে একটা গিগ দিতে পারেন, ঠিক না? এভাবে বিভিন্ন বলতে পারেন একজনকে যে আপনি যে কোনো জায়গার ছবি তুলে দেবো, আমি ফটোগ্রাফার, আপনি বলেন কোন জায়গার ছবি চান, কি অ্যাঙ্গেলের ছবি চান, গিগ দিয়ে দিতে পারেন।
একজনে সিলেটের দরগার ছবি চায় নিয়ে নিবে, লাইভ তুলে দিবেন আপনি, অথেন্টিক ছবি থাকবে, ঠিক না? তো এভাবে গিগের কোনো শেষ নাই। ফাইবারে আসলে ফাইবার বলতে আমরা শুধুমাত্র গ্রাফিক্স বুঝি না। আর এই কোর্সটা আসলে 50% হচ্ছে কোনো প্রোগ্রাম, আর 50% হচ্ছে মার্কেট প্লেস। আমাদের মার্কেট প্লেস সম্বন্ধে এখানে অনেক ক্লাস আছে, করতে হবে। তো এটা ফাইবার লিখে দেওয়া হয় নাই, বুঝছেন, বলে দেওয়া হয়েছে মার্কেট প্লেস। তো যে জন্য মার্কেট প্লেস সব কিছুই, মার্কেট প্লেস বলতে আমরা সব কিছুই বুঝি। আর্নিং স্যার, আর্নিং। হ্যাঁ, অনলাইন থেকে আপনি আর্ন করা শিখবেন। তো আর্ন আপনি কি দিয়ে করবেন? গ্রাফিক্স করাচ্ছি তার মানে গ্রাফিক্সের বাইরে গিয়ে আর্ন করলে এটা ভুল হয়ে যাবে, এরকম কিছু না। আর সেকেন্ড যেটা হচ্ছে যে আমরা মাইক্রো কার্ডটা মূলত ওরাই সাজেস্ট করছে, এই জন্য যে এখানে সবার এবিলিটি হয়তো হাসান পাবেলের মতো না, সবাই পারবে না যেতে গিয়ে কি বলে ফাইবারে কিংবা আপওয়ার্কে কাজ করতে। ওর হয়তো 2 বছর সময় লাগবে। তো এখন সে কি করবে? তার তো একটা অনুপ্রেরণার দরকার আছে। তো এই জন্য আপনার লাইট কাজ করলো, ওখান থেকে কিছু অনুপ্রেরণা পাইলো, ঠিক না? জি স্যার। ঠিক আছে, তাইলে এতটুকু আজকে থাক। আমরা নেক্সট ক্লাসে আমাদের দুই পার্ট, এক পার্টে হচ্ছে আমরা ফটোশপ কিংবা ফাইবারের গিগ সংক্রান্ত বিষয়গুলো দেখবো, আর আরেক পার্টে আমরা দেখবো মাইক্রো ওয়ার্কার। মাইক্রো ওয়ার্কারটা আমাদের অফিস থেকে বলে দেওয়া হয়েছে কন্টিনিউ করার জন্য কিছু ক্লাস, বুঝছেন, কোনো দিয়ে ছাড়া, অন্য কোনো প্রসঙ্গ বাদ দিয়ে। বিকেলের ক্লাসটা কি স্যার ওই যে 2টা থেকে শুরু হয় নাকি 2:30 থেকে? 2টা থেকে পরবর্তী ক্লাসটা কি নিয়ে হবে? ওই তো বললাম, 2টা বিষয়। একটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার, আপনাদের কাজ করাবো এখানে, আপনারা একজন ঢুকবেন, কাজ করবেন, আমরা দেখিয়ে দেব। এভাবে প্রত্যেক দিন একজন দুজনকে আমরা কাজ করাবো। আর যাতে বোরিং, ফাইবারের গিগ নিয়ে যে কমপ্লিট একটা কাজ হবে, এটা কোন দিন? হ্যাঁ, এটা প্রতিদিনই। আমরা 50% হচ্ছে মাইক্রো ওয়ার্কার আর 50% হচ্ছে আদার মার্কেট প্লেস। আদার মার্কেট প্লেসে এখন তো আমরা আছি ফাইবারের মধ্যে, ঠিক না? হোয়াইট বোর্ড দেখলাম, আমরা এই প্রচ্ছদ বানানোটা দেখবো, আমরা ফাইবারের যে পিকচারগুলো রেডি করবো কীভাবে, কিছু পিকচারে কাজ দেখাবো কীভাবে ক্লায়েন্টকে, ওইটা আমরা দেখবো। 50% হবে ফটোশপে কাজ, 50% হবে মাইক্রো ওয়ার্কারের কাজ। আচ্ছা স্যার, এটাই আমাদের ক্লাসের আগামী ক্লাসের টপিকস। ঠিক আছে তাইলে, ওকে স্যার, স্যার ভালো থাকুন। ওকে, আসসালামু আলাইকুম।